নমস্কার, স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছে আপনাদের সঙ্গে। এখন আমি জানি যে এখন এই মুহূর্তে যেরকম পশ্চিমবঙ্গের দর্শকেরা আমাদের সঙ্গে থাকেন, ঠিক তেমনিভাবেই প্রতিটি হল্লা বলে হাজার হাজার মানুষ যারা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। এখন আজকে আমরা একটু বাংলাদেশ ইস্যু থেকে বেরোনোর চেষ্টা করছি আজকের দিনের জন্য। এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশের দিকে আমাদের নজর নেই বা বাংলাদেশের আপডেটসগুলো আমরা দেখাবো না আপনাদের, ডেফিনেটলি দেখাবো। কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা আরেকটি আতঙ্কের কথা আপনাদেরকে জানাবো, আরেকটি উদাসীনতার কথা আপনাদের জানাবো, একটি গাফিলতির কথা আপনাদের জানাবো, যে গাফিলতিতে মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের স্বপ্ন প্রতিদিন তছনছ হয়ে যাচ্ছে। সম্প্রতি যে উদাহরণগুলো এসছে এছাড়াও একাধিক ঘটনা ঘটেছে আমরা জানি, কারণ সব ঘটনা খবর করা সম্ভব হয় না মিডিয়ার পক্ষে বা খবরের আলোতে আসে না, এবং আগামী দিনে এই ধরনের বিপদ ঘটবে। দেখুন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে কারুর বসত বাড়ি হেলে গিয়ে যেন বিপত্তির কারণ না হয়, বিপদের কারণ না হয়, কিন্তু যেটা হওয়ার সেটা হবেই, ভবিতব্য ঘটবেই ঘটবে। আমি এই কারণের জন্যই বলছি, একটা কারণের জন্যই বলছি, কারণ যেভাবে আবাসনগুলো তৈরি হয়েছে শহর কলকাতা এবং তার উপকণ্ঠে, যেভাবে কোটি কোটি টাকার বিজনেস প্রমোটাররা করেছেন এবং করেছেন এইভাবেই করেছেন যে সংশ্লিষ্ট দপ্তরের ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে তার একটা বড় পার্সেন্টেজ সেই সমস্ত কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়েছেন, যে কারণের জন্য আজকে খুব পরিষ্কার হচ্ছে যে কোনো বাড়ি তৈরির ক্ষেত্রেই সঠিকভাবে প্ল্যান, সঠিকভাবে জমি মেজারমেন্ট, সঠিকভাবে জমির গুণগত মান বিচার করা হয়েছে কিনা, কোন কোন জায়গায় হয়েছে আর কোথায় কোথায় হয়নি, তার কতগুলো উজ্জ্বল উদাহরণ ব্রাইট এক্সাম্পল আপনাদের সামনে গত 10 দিনে এসছে। এবং এটা একদম নিশ্চিত যে যেভাবে ফ্ল্যাট কালচার শহর এবং শহরতলিতে হচ্ছে তাতে এই ধরনের বিপত্তি আরও বাড়বে, কারণ দ্রুত ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে। আসুন এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে কোন কোন জায়গা এর মধ্যেই খবরের শিরোনামে এসছে। আসুন একবার আপনাদেরকে দেখাবো আপনাদের। দেখুন, আবাসন অবহেলায় আমরা দেখতে পাচ্ছি গার্ডেন রিচের ছবি, আমরা পাশাপাশি বেলঘরিয়ার ছবি দেখতে পাচ্ছি। এই দু জায়গায় আবাস হেলে পড়বার অভিযোগ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টোফার রোড, সেখানকার ছবি দেখতে পাচ্ছি। আমরা বেলেঘাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন এই মুহূর্তে, আপনারা নিচে তারিখ আমরা মেনশন করছি যে কোন দিন কোথায় কবে আবাসন হেলে পড়বার ঘটনা ঘটেছে। একাধিক শহর কলকাতার একাধিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন, এই আবাসন অবহেলা, হেলে পড়ছে যে আবাসন, তার জন্য দায় কার, দায়িত্ব কার? দায় এবং দায়িত্ব কাউকে নিতে হবে। সব জায়গায় আলতোভাবে গা বাঁচিয়ে চলে যাব এটা চলবে না, এটা হবে না, এটা হতে পারে না দীর্ঘদিন ধরে, কারণ এর সঙ্গে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন জড়িত রয়েছে, আপনাদের স্বপ্ন জড়িত রয়েছে। আসুন একবার দ্রুত দেখাই সেই সমস্ত ছবিগুলো, কোথায় কি অবস্থা বাড়ির। আমরা দেখতে পাচ্ছি শহরের উপকণ্ঠে বাগুইহাটি, সেখানে বাড়ি হেলে পড়েছে। বাগুইহাটির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গার্ডেন রিচের যে ঘটনা আমরা জানি, গার্ডেন রিচের পুনরাবৃত্তি বাঘাযতীন হওয়ার পর বাগুইহাটির ভয়াবহ ছবি। 23 নম্বর ওয়ার্ড বাগুইহাটির জগৎপুর নেতাজি পল্লীতে দুটো বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে হচ্ছে একটা বিল্ডিং অপর বিল্ডিংয়ের গায়ে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনার কথা যখন জানাজানি হয়, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝিঙ্কু মণ্ডল বাড়ি দুটো হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পুর নিগমে লিখিত অভিযোগ জানালেন। স্থানীয় বাসিন্দা সূত্র মারফত খবর, পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির উপর গড়ে উঠেছিল বাড়িগুলো, আর সেই কারণের জন্যই কয়েক বছর পেরোতে না পেরোতেই এই ছবি আমরা দেখতে পাচ্ছি। আসুন এবার দেখাই ট্যাংরার ছবি। বাগুইহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ট্যাংরার যে ছবি আমরা দেখাচ্ছি সেটা ক্রিস্টোফার রোডে, পুরসভার 58 নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকায় ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মান বহুতল যেটা হেলে পড়েছে। আপনি সবচেয়ে বড় কথা যেটা আপনারা বিগ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে দুটো বাড়ির মধ্যে যে গ্যাপ, এটা কি আইনসঙ্গত বলে আপনাদের মনে হচ্ছে? শহর কলকাতায় জায়গা মেলাটা দুষ্কর, এবং সেই কারণের জন্য দুটো বাড়ির মাঝখানে 1 ফুট জায়গা পর্যন্ত ফাঁকা দেওয়া হয়নি, দুটো বাড়ি তৈরি হয়ে গেছে। আপনি ভাবতে পারছেন কিভাবে বাড়িগুলো তৈরি হয়েছে?
আসুন এবার হাওড়ায় ছবি দেখাই, অত্যন্ত ব্যস্ততম এলাকা শরৎ চ্যাটার্জি রোড। শরৎ চ্যাটার্জি রোডের ছবিটা দেখুন, আমরা দেখাচ্ছি মার্কিং 1, 2 কিভাবে এই পাশের বাড়ি হেলে পড়েছে, আর এই হচ্ছে দ্বিতীয় বাড়ি, তার মাঝখানে স্বল্প বিস্তর ফাঁক, কিন্তু একটা বাড়ি আরেকটা বাড়ির দিকে হেলে পড়েছে। দেখতে পাচ্ছেন শরৎ বোস রোডের, শরৎ চ্যাটার্জি রোডের ঘটনা, পাশাপাশি দুটি বহুতল। এই দুটো বহুতলের প্রথম তলার উপর থেকে উপরের অংশ প্রায় ঠেকে গিয়েছে। হাওড়ার ছবি আমরা দেখাচ্ছিলাম। আসুন এবার বিধাননগরের ছবি আপনাদেরকে দেখাই। এই বিধাননগর স্বপ্নের শহর, বাম জমানায় তৈরি হওয়া বিধাননগর, এবার বিধাননগরেও হেলে পড়ল বাড়ি। আর এই বিধাননগরের যে উদাহরণ আপনাদের দেব সেটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড বিধাননগর দক্ষিণ নারায়ণপুর এলাকা। সেখানকার বিল্ডিং হেলে পড়েছে। শহর কলকাতায় একের পর এক বিল্ডিং হেলে পড়বার যখন খবর হচ্ছে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি নারায়ণপুরে এই বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসুন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে এই যে বিল্ডিংগুলো হেলে পড়ছে, এর ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে। আগামী দিনে এই হেলে পড়া বিল্ডিংগুলোর অবস্থা কোন জায়গায় যেতে পারে, যারা আবাসিক তাদের অবস্থা কি হতে পারে। আমি দেখাবো, উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি বাঘা যতীনের ছবি। আসুন এই মুহূর্তে আমরা ওয়ালে দেখাই বাঘা যতীনে কি হয়েছিল, দেখুন। আপনারা দেখতে পেলেন বাঘা যতীনের ছবি। আরো আরেকবার যদি আমরা বাঘা যতীনের ছবি দেখাই আপনাদের, দেখুন ভয়াবহ ছবি। যদি আমি আবাসিকদের কথা মনে করে ইস শব্দটা ব্যবহার করি, প্রশাসনের কথা মনে করে বাঘা যতীর ঘটনায় আমার ছি শব্দটা ব্যবহার করতে হবেই হবে। তার কারণ এই বাড়ির অনুমতি ওভারনাইট হয়ে যায়নি। এই সমস্ত জমিগুলোকে দেখবার বা সেখানে বাড়ি তৈরির অনুমতি থাকবার দরকার ছিল, অনুমতি কারা দিয়েছেন। আসুন এই মুহূর্তে আমরা হয়তো 1 বছরও ঘোরেনি, আমরা গার্ডেন রিচের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে 10 জনের ওপর মানুষের মৃত্যু হয়েছিল। গত বছর 2024-এর মার্চ মাসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন গার্ডেন রিচে কি অবস্থা হয়েছিল। এবার এই ধরনের যে অবহেলা, এই অবহেলার দায় এবং দায়িত্ব কার, আসুন দেখে নি দ্রুত আমাদের আজকের প্রতিবেদন দেখব। এরকম পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলাবাড়িকে সোজা করবে। আপনাদের আইনটা জানতে হবে। আসলে সরকার আর বাড়ি দুটোই একইভাবে হেলে যাচ্ছে। শুনুন, যে বাড়িগুলোর ভিত্তি হবে কাটমানি, বাড়ির ভিত্তি হওয়া ছিল ওই সৌরভ গাঙ্গুলি যেসব বিজ্ঞাপন দেখায় অমুক বার তমুক বার, সেই সবের ভিত্তি না হয়ে, ইট সিমেন্ট লোহা এগুলো ভিত্তি না হয়ে যদি বাড়ির ভিত্তি হয় কাটমানি, তাহলে তো সে বাড়ি হেলবেই। গার্ডেন রিচ কাণ্ডে প্রাণহানির পর প্রশাসনিক তৎপরতা, বিধিনিষেধ আরোপ, সমীক্ষা ইত্যাদি দেখেছে শহর কলকাতা। কিন্তু সেটা শুধুই যে আইবাস প্রমাণ করেছে কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের বাঘা যতীন বিদ্যাসাগর কলোনি। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে মাথা গোঁজার ঠাঁই। পৌষের শীতে ছাদ হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে বাস আবাসিকদের। সেই ঘটনায় কাজ করায় প্রমোটার গ্রেপ্তারও হচ্ছেন। বাঘা যতীন কাণ্ডে যখন পুরো প্রশাসনের অন্দরে তোড়জোড় তুঙ্গ, পথে নেমে প্রতিবাদ বিরোধীদের, তখনই নির্মীয়মান বাড়ি হেলে পড়ে বেলঘরিয়াতে। খবর দাবানলের মতো চাউর হতেই ঘটনাস্থলে ছুটে যান পুরকর্তা সহ ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। সেই আতঙ্কে রেশ ফুরোনোর আগেই ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে বাড়ি। এখানে আবার বেআইনি নির্মাণ নিয়ে মুখ খুলতেই প্রমোটার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকির অভিযোগে সরব স্থানীয়রা। এই ধারাবাহিকতার কোনো শেষ নেই বলছেন নাগরিক সমাজ। কারণ বাড়ি হেলে পড়ার তালিকায় নয়া সংযোজন বিধাননগর, বেলেঘাটা এবং বাগুইআটি। প্রতি ক্ষেত্রেই জলাজমি বুঝিয়ে বা অবৈধ নির্মাণের অভিযোগ তুলছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের উদাসীনতাও কাজ করায়, যদিও কলকাতার মহানাগরিকের গলায় ভিন্ন সুর। বেআইনি বাড়ি বারবার এরকম হেলে পড়ছে, আপনাদের কোনো ভাবনা? কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করে। কাউন্সিলরদের কি কোনো দায়িত্ব? না, কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। যে পাড়ার কাউন্সিলরটা পয়সা খোর, সব স্কোয়ার ফুটে খায়,
তাই ওকে পাল্টে অন্য কোনো কাউন্সিলর আনবো, তাহলেও হবে না। যতক্ষণ না পর্যন্ত এই তৃণমূল দলটাকে একেবারে পঞ্চায়েত থেকে লোকসভা অবধি সর্বস্তরে আপনারা উৎখাত করতে না পারেন, বাংলার মানুষ উৎখাত করতে না পারেন, ততদিন তাদের প্রাণ, ধন, সম্পত্তি কোনো কিছুর কোনো মূল্য নেই। বাড়ি বিপত্তির কারণ খুঁজতে বিরোধী শিবির কাটমানি সিন্ডিকেট রাজ প্রশাসনিক উদাসীনতাকে কাজ করায় তুলছে। কারো মুখে আবার সরকারটাই হেলে পড়েছে, কেউ আবার বলছে কাটমানির ভিটে দাঁড়িয়ে বাড়ি। কিন্তু আম আদমি তাদের নিরাপত্তা কোথায়? শ্রমের পুঁজি খুঁতের মতো জমিয়ে মাথা গোজার ঠাঁই নিশ্চিত করে জনসাধারণ। ব্যাংকে গৃহঋণ শোধ করতে গিয়ে চলে যায় একটা জীবন। কিন্তু তারপরেও শীতের রাতে পরিবার সহ ছাদহারা, গৃহহারা জনসাধারণ। প্রশাসন দোষে প্রমোটারকে। পিংপং বলের মতো দায় ঠেলাঠেলির খেলায় বেসামাল নাগরিক নিরাপত্তা। গার্ডেন রিচের মতো আরও প্রাণহানির পরেই কি হুঁশ ফিরবে? উদাসীনতা সরিয়ে তৎপরতা বাড়াবে প্রশাসন। যখন কোন রাজ্য প্রশাসনের মাথায় দুর্নীতিগ্রস্ত লোকেরা দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বপ্রাপ্ত হন, তখন প্রশাসনের সর্বস্তরে দুর্নীতিটা খুব প্রবল বেগে ছড়িয়ে পড়ে। এবং দুর্নীতি যখন প্রবল বেগে ছড়িয়ে পড়ে তখন ভিতটাও এরকম হেলেই থাকে। দেখুন, এটা হচ্ছে উন্নয়ন হেলে পড়ছে। সব অনুপ্রেরণার উন্নয়ন যে হয়েছে না সারা বাংলা জুড়ে, কাটমানির উন্নয়ন, অনুপ্রেরণার উন্নয়ন এখন হেলে পড়ছে। ক্যালকাটা নিউজ। আবাসন অবহেলায় আজকে আমরা তাদের কথা ভাবছি যাদের মাথার ছাদ চলে গেছে। আমরা আজকে তাদের কথা ভাবছি যে মানুষগুলো আস্তে আস্তে জমিয়ে একটা পুঁজি করে সেই পুঁজি দিয়ে তারা ডাউন পেমেন্টটা করেছেন ফ্ল্যাট কিনতে যাওয়ার সময়। আর সেই ডাউন পেমেন্ট করবার পর মাসে কারোর 20,000, কারোর 30,000 টাকা তাকে ইএমআই গুনতে হচ্ছে, যে ইএমআই তাকে 30 বছর পর্যন্ত বা 25 বছরের বেশি সময় পর্যন্ত তাকে গুনতে হবে। এবার আপনি বলুন, এই বাড়িগুলো কি অবৈধ? আমি যদি পেপার ওয়ার্কস দেখি তাহলে বাড়িগুলো বৈধ, কারণ প্রত্যেকটা বাড়ির কাগজ রয়েছে, মিউটেশন হয়ে গেছে বাড়িগুলো। এরপরে বাড়িগুলো হেলে পড়ছে, এরপরে বাড়িগুলো ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। এবার আপনি বলুন, এই মানুষগুলোর কি হবে? এরা কম্পেনসেশন পাবেন? কলকাতার মহানাগরিক বলছেন এতে কারোর কোনো দোষ নেই। তারপর এই কলকাতা পুরো এলাকায় গড়ে ওঠা মানুষদের ক্ষতিপূরণ পাওয়া, কম্পেনসেশন পাওয়া, এটা একেবারে দুরূহ ব্যাপার, এটা বলার কোনো জায়গা নেই। কিন্তু এই মানুষগুলো কি করবেন? কেন এই ধরনের বাড়িগুলো তৈরি হচ্ছে? কাদের অনুমতিতে তৈরি হচ্ছে? বিজেপি নেতা সজল ঘোষ বলছেন কাটমানির ভিতের উপর দাঁড়িয়ে। বিকাশ বাবুর মতো বর্ষিয়ান বাম নেতা বলছেন যে যদি সরকার হেলে যায় তাহলে তার পায়ের তলার ভিত দুর্বল হয়ে যায়, সেখানে বাড়িগুলো ভেঙে পড়তে পারে। কিন্তু হচ্ছে কেন? কাদের স্বার্থ সিদ্ধির জন্য? আসুন আলোচনায় আজকে থাকবো। এই আলোচনায় যারা আজকে রয়েছেন আমি এক এক করে পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ স্টুডিওতে। আমি স্বাগত জানাবো সজল দাকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে একই সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয় কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী। সুমন দাকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। রাজনৈতিক নেতা, তৃণমূল পন্থা এবং শাসক শক্তির হয়েই কথা বলবেন দেবব্রত রায়। আমাদের সঙ্গে দেবব্রত বাবু উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনিও আর কিছুক্ষণের মধ্যে আসবেন। তবে একদম প্রথম আমি হতাশার ছবিটা দেখাবো, যে ঠিক বাড়ি ভেঙে পড়লে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের কি হাল হয়, আমি সেই ছবিটা একবার দেখাই। বাঘাযতীন কাণ্ডের পর আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাঘাযতীনের ওই ফ্ল্যাটের আবাসিক কি বলছেন শুনুন। এত যদি আমরা সাধারণ লোক, আমাদের ভালোর জন্য বক্তব্য কি ছিল? ওনার বক্তব্য ছিল আরো বিল্ডিংটা আপনার যেহেতু ঢালটা আমরা আরো ভালো হয়ে যাবে, মানে পোক্ত হয়ে যাবে, আপনার যে ঢালটা হয়েছে ওটা ঠিক হয়ে যাবে আপনার। এবার কনভিন্সিং কথাবার্তা, ঠিক আছে, এত ভালোভাবে বুঝিয়ে লোক নিয়ে এসে ঘরে বসিয়ে বুঝিয়েছেন উনি। তো নর্মালি কি হয়, বুঝে আপনারা প্রথমে চাননি যে এটা হোক? কেউ কি চাইবে যে ওরা যাই ছেড়ে পড়ে? কেউই চায় না। কিন্তু কনভিন্সিং কথাবার্তা বলেছেন বলেই তো আমাদের করেছে। আমাদের নামে আমরা তো কিছুই জানি না, না কাগজপত্র, আমরা রেজিস্ট্রি করেছি ঘরটা, আমরা তো রেজিস্ট্রি ছাড়া, আমার নামে বিল আছে, ইলেকট্রিক বিল আছে, আমার নামে মিউটেশন আছে, সবই তো আমার কাছে। একটা মিউটেশন হয়েছিল পুরসভা? হ্যাঁ মিউটেশন হয়েছে, মিউটেশনের কাগজও আছে আমার কাছে। তাহলে এখন যেটা ইল্লিগাল বলা হচ্ছে এটা আপনাদের? আমি জানি না ইল্লিগাল কি করে বলা হচ্ছে, আমি জানি না। আপনি যদি আমার জায়গায় থাকতেন কি করতেন বলুন তো? যদি রাত এই যে আপনি রিপোর্টিং করে গিয়ে ঘরে যেতেন, যদি ঘর যাওয়ার জায়গা না থাকতো আপনারা কোথায় যেতেন? আপনারা আজকে আমরা অফিস থেকে আমার হাজবেন্ড ফিরে কোথায় যাবে?
কোথায় থাকবো আমরা? শুধু এই পুরো বক্তব্যের লাস্টের দুটো অংশ, দুটো শব্দ কানে অবশ্যই বাজছে আপনাদের। আজ অফিস থেকে ফিরে হাজবেন্ড কোথায় যাবে, কোথায় থাকবো আমরা, এটা হচ্ছে মধ্যবিত্তের অবস্থা। সুমন রায় চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। সুমন দাকে দিয়ে শুরু করি। সুমন দা, এই ছবি দেখবার পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে দিনের আলোয় বাড়িগুলো তৈরি হচ্ছে এবং এগুলো সমস্ত মানে বিরাট বড় বড় বিল্ডিং, মানে 5 তলা বিল্ডিং 6 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে আর তারপর হেলে পড়ছেই বা কী করে? অভিযোগ যেটা আসছে জলাজমি বুঝিয়ে একাধিক জায়গায় তৈরি হচ্ছে, এটা বেসিক একটা অভিযোগ। আচ্ছা, যেখানে জলাজমি বুঝিয়ে তৈরি হচ্ছে বা যেখানে অন্য কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম আছে সেখানে তো নিশ্চয়ই আলোচনা হবে, তদন্ত হবে। 3টে ফ্লোর, 3rd ফ্লোর অবধি লিগাল। আপনি চলে আসুন আমার অঞ্চলে, 3rd ফ্লোর অবধি লিগাল। তারপরে 3টে ফ্লোর, মানে একটা ফ্লোর তাতে 6টা তলা, তার মধ্যে 3টে তলা লিগাল, কর্পোরেশন অ্যাপ্রুভ করেছে, প্ল্যান স্যাংশন হয়েছে। আর বাকি 3টে তলা স্থানীয় পৌরপিতা, স্থানীয় তৃণমূলের নেতা, প্রশাসনের যোগসাজশ একসঙ্গে বসে ভাগ বাটোয়ারা করে, প্রয়োজনে থানায় বসে ভাগ বাটোয়ারা করে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। এর কি জবাব আপনি দেবেন? এটা কি আপনি বলবেন যে জলাজমি ভরাট করে হয়েছে? এই বাড়িটার যদি অ্যাক্সিডেন্ট হয়, এই কর্পোরেশন আসছে, ডিজি বিল্ডিং এর কাছে নালিশ যাচ্ছে, কর্পোরেশন আসছে, 2টো ফ্লোর ভেঙে দিয়ে চলে গেল। ভেঙে দিয়ে চলে যাওয়ার পর দেখলাম 2 মাস চুপচাপ, 2 মাস পরে আবার ঠিক সেটিং হয়ে গেল। সেটিং হয়ে যে 2টো ফ্লোর ভেঙে দেওয়া হয়েছিল সেই 2টো সেই 2টো ফ্লোর আবার তৈরি হয়ে গেল। এ কোন প্রশাসন, কোন রাজ্যে আমরা বাস করছি? এটা তো একটা কথা, এই যে ভদ্রমহিলা বললেন যে সন্ধেবেলা হাজব্যান্ড এলে কোথায় যাবে, কোথায় আমরা থাকবো। দেখুন, সবাই তো প্রচুর টাকা রোজগার করে না, অনেকেই খুব সামান্য মাইনের চাকরি করে, কেউ কর্পোরেট সেক্টরে করে, কেউ আইটি সেক্টরে করে, কেউ আবার সরকারি স্তরেও অনেক নিম্ন শ্রেণীর কর্মচারী আছে যারা অনেক কষ্ট করে পেপারস তৈরি করে ব্যাংক লোন নিয়ে একটা সারা জীবনের পুঁজি দিয়ে একটা মাথার ছাদ করে। কলকাতা শহরে বহু লোক আছে, বহু প্রতিষ্ঠিত লোক আছে, আজও অবধি হয়তো নিজের মাথার ছাদ করেনি, কোনো লিজ ফ্ল্যাটে থাকে, লিজ বিল্ডিংয়ে থাকে, কিন্তু মাথার ছাদ এটা একটা ভগবানের আশীর্বাদ। তার মানে সেই আশীর্বাদ এই তৃণমূলীদের অত্যাচারে সেই আশীর্বাদ যখন অভিশাপ হয়ে দাঁড়ায়, তখন কাকে আপনি ডাকবেন? ভগবানকে ডাকবেন, না মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকবেন, না নরেন্দ্র মোদীকে ডাকবেন? কাকে ডাকবেন? এটা পুরো কলকাতা শহর জুড়ে, শুধু কলকাতা শহর না, আরও বেরোবে। এই যে এত দুর্নীতি সারা বাংলা জুড়ে। আগে আমরা জানতাম দুর্নীতি মানে হচ্ছে একটু প্রমোটারদের থেকে টাকা পয়সা খেলো, মিটে গেল। এখন নানা রকমের দুর্নীতি, ডাইভার্সিফাইড দুর্নীতি, তারপর নানা ধরনের ট্যাপ দুর্নীতি, কয়লা, গরু, বালি দুর্নীতি যেরকম ডাইভার্সিফাই হয়েছে, তেমনি এই দুর্নীতিটাও, এরও আবার বিভিন্ন ধরনের ডাইভার্সিফিকেশান আছে। তুই আমায় স্কোয়ার ফিটে 100 টাকা দিবি, এটা এক ধরনের দুর্নীতি। তুই আমায় স্কোয়ার ফিটে 100 টাকা দিবি, তারপর 2টো ফ্লোর মারবি, প্রয়োজনে আরেকটা ফ্লোর মারবি, এটাও আবার আরেক, এই ডাইভার্সিফিকেশনের মধ্যে। তার মানে সুমনদা, পরিষ্কার নেক্সাস হচ্ছে পুলিশ, যেটা আপনি বলছেন, পুলিশ সঙ্গে এলাকার কাউন্সিলর, তার সঙ্গে আপনি বলছেন যে পুরো আধিকারিকদেরও যোগ আছে। তাদের এখন থানায় বসে তদন্ত করাটা কাজ নয়। পুলিশের কাজ হচ্ছে থানায় বসে প্রমোটারকে ডাকা, শাসক দলের লোককে ডাকা, তারা মাঝখানে রইল, একটা ত্রিভুজ তৈরি হলো। ইটস আ মানি ট্রানজাকশন, মানি ট্রানজাকশনের কথা বলছেন সুমনদা। আমি একটা বিরতি নেব ছোট্ট, ফিরে এসে সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। একাধিক সময় সজলদা এই জায়গায় তার অবস্থান স্পষ্ট করেছেন যে ঠিক কোন জায়গায় এখন পুরসভা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি পরিচয় করে দেবো পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, আপনার স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আবাসন দুর্নীতি নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া যে সমস্ত আবাসনের অবস্থা হেলে পড়েছে অবস্থায় সেগুলো দেখাবো। কিন্তু অবশ্যই আপনারা চাইবেন বিরতির পর ফিরে কলকাতার মহানাগরিক, সঙ্গে তিনি মন্ত্রী, রাজ্যের পুর দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কি বলেছেন সেটা আমরা বিরতির পরে শুনবো। সজল ঘোষ তারপর অবশ্যই আমাদের স্টুডিওতে আছেন, তিনি বলবেন। সঙ্গে
আর নতুন কোনো বেআইনি বাড়ি বারবার এরকম হেলে পড়ছে, আপনাদের কোনো ভাবনা ছিল? কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে। কাউন্সিলরদের কি কোনো দায়িত্ব? না, কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। দুটো লাইন পরিষ্কার বক্তব্য ফিরহাদ হাকিমের। কোনো বেআইনি বাড়ি ভেঙে পড়ছে না, এক। দ্বিতীয়ত কোনো কাউন্সিলরের এই ক্ষেত্রে কোনো দায় বা দায়িত্ব নেই। সজলদা, দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনি আইনের কথা বলেন তাহলে সত্যি কাউন্সিলরদের কোনো এর মধ্যে এখতিয়ার নেই। কিন্তু যদি বাস্তবের কথা বলেন, আপনার বাড়িতে গিয়ে রাতে আপনি একটা পেরেক নিয়ে যাবেন, যাওয়ার সময় একটা দেয়ালে ঠুকবেন, পেরেক ঠুকে আপনি আধ ঘন্টা অপেক্ষা করবেন, দেখবেন কাউন্সিলরের এজেন্ট এবং থানার পুলিশের একটা পটপটি, এটা বিশেষ দায়িত্ব নেওয়া থাকে এক দুজন লোক প্রত্যেক থানায়, যাদের কাজ হচ্ছে শর্ট টার্ম হচ্ছে ইউসি, আনঅথরাইজ কনস্ট্রাকশন, সেটাকে বলে এরা ইউসি। হ্যাঁ, আপনারা দেখবেন বাড়িতে পৌঁছে যাবে, কি হচ্ছে, কমপ্লেন এসছে, এই নিয়ে তারা পৌঁছে যাবে। আমি আপনাকে বলি, প্রথমত থানার কোনো এখতিয়ার নেই বেআইনি বাড়ি স্টপ করার। থানার কোনো ভূমিকা নেই, শুধু গুন্ডারাজ ছাড়া কিচ্ছু না। থানা তখনই অ্যাক্টিভ হতে পারে যদি পুরসভা তাকে জানায়, নয়তো হাজার বেআইনি বাড়ি তৈরি হলেও প্রথমত হচ্ছে থানার কোনো ব্যবস্থা। সুমনদা একটু আগে বলছিলেন যে 100 টাকা করে স্কোয়ার ফুট, তাহলে কারোর নাম স্কোয়ার ফুট সেল হতো? আসলে ওরা জোট করেছে, দিল্লিতে বসে আছে জোট করে, তাই 100 টাকা। আমি বলছি এই সরকারটাতে গেলে মিনিমাম 1000 টাকা স্কোয়ার ফুটে কমে যাবে। আগে একটা স্কোয়ার ফুট সেল ছিল, এখন প্রচুর স্কোয়ার ফুট, পাড়ায় পাড়ায় স্কোয়ার ফুট। আমি বলছি 100 টাকা নয়, 500 টাকা পুলিশ এবং 500 টাকা কাউন্সিলর, এটা হচ্ছে বরাদ্দ। আমি এইখানে একটা বসে কথা শুনলাম মেয়রের, আমি ভাবলাম কত নির্লজ্জ হতে পারে একটা মানুষ, কত বেহায়া হতে পারে। বলছে বাঁশ দিয়ে বাড়ি সোজা করে দেবো। বাঁশ দিয়ে আপনাকে বাড়ি সোজা করতে হবে না, কিন্তু আপনি মানুষকে বাঁশ দেওয়াটা তো কমসে কম বন্ধ করুন। কতটা নির্লজ্জ। বলছে বাড়িগুলো, আমি বলছি বাড়িগুলো অবৈধও নয়, পাটলি বৈধ। সুমনদা যেটা বললেন সেটা হচ্ছে ঠিক, যে আপনি 3 তলা অবধি পারমিশন নিয়েছেন, আপনি 3 তলা অবধি ইনফ্রাস্ট্রাকচার করেছেন, কর্পোরেশন আপনার সয়েল টেস্ট করে বুঝেছে যে ওখানে ইঞ্জিনিয়ার একজন বসে আছেন, পার্থদা, তিনি আরো ভালো করে বলবেন যে এতটাই এই বাড়ির ওপরে লোড দেওয়া যেতে পারে। এরপরে যদি তার উপর বাড়তি লোড দেন, তাহলে যা যা হবার তাই তাই হচ্ছে। দিনের আলোয় এই বাড়িগুলোই হবে, ডাকাতি তো দিনের আলোয় হয়, রাতের অন্ধকারে তো চুরি হয়, এটা তো দিনের আলোতেই করবে। ছোটবেলায় আমরা ওয়ার্ক এডুকেশন যখন ছিল ক্লাসে, তখন আমরা জুতোর বাক্স দিয়ে বাড়ি বানাতাম, আপনিও বানিয়েছেন হয়তো। একদম। তার কারণটা কি? কারণ জুতোর বাক্সটা অ্যাপ্রোপ্রিয়েট, ওরকম শেপ, হালকা মডেল, সমস্ত কিছু। এখন এদেরও তাই অবস্থা। আপনারা একটা শো করুন, বিধাননগরে আজকে তো বাড়ি হেলে গেছে, আরে একটা কাউন্সিলর লাপাতা হয়ে গেছে আজকে 1 মাসের বেশি, সে জীবিত না মৃত? গোয়ালপুকুরে পুলিশকে 2টো গুলি করলে পুলিশ তাকে 3টে গুলি করে দিল, একটা অজানা একটা সমাজ বিরোধীকে পুলিশ ধরে ফেললো, একটা কাউন্সিলরকে খুঁজে পায় না। এটা অত্যন্ত, এটা ভয়ের প্রশ্ন যে সে জীবিত না মৃত আমরা জানি না। আমার বক্তব্য হচ্ছে যে একটা বাড়ি থেকে যদি প্রথমেই 50 লাখ টাকা যদি তোলা দিয়ে দিতে হয়, প্রথমেই যদি 50 লাখ টাকা তোলা দিয়ে দিতে হয়, যত বড়ই প্লট হোক, সে আর কি মেটেরিয়াল দিয়ে বানাবে? বাড়ির ভিত্তি তো হয়ে গেল কাঠমানি, যেখানে বাড়ির ভেতরে বিভিন্ন রড, লোহা, লক্কর, ইট, বালি, সিমেন্ট ঢোকানোর কথা ছিল, সেখানে যদি কারোর কাঠমানি ঢুকে যায়, তাহলে সে লোকটা প্রফিট করবে কোথায়? সে লোকটা কাজ করবে কোথায়? এক, এই যে আপনারা একটু আগে বলছেন কাউন্সিলর এখন আর স্কোয়ার ফুটে না, তারা উন্নত সমস্ত, যেমন ওই বললো না যে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের দুর্নীতি, ট্যাব দুর্নীতি এরকম এখন যেটা সিস্টেম হয়েছে, এখন আর ওরা দুর্নীতিভাবে ওইভাবে টাকা নিচ্ছে না, হাত পেতে টাকা নিতে ওদের লজ্জা করছে। ওরা বলছে আমরা খেটে খাবো। খেটে খাওয়াটা কি? প্রমোটার বাড়িওয়ালার সঙ্গে চুক্তি করলো 50-50, কাউন্সিলর এবার প্রমোটারের সঙ্গে চুক্তি করলো যে তুই আমাকে স্কোয়ার ফুটে 2000 টাকা দিয়ে দিবি, আমি পুরো বানিয়ে দেবো, 3000 টাকা দিয়ে, যার যেমন যেখানে যা হচ্ছে পুরোটা বানিয়ে দেবে, সে লাভের অংশটা খাবে, খেটে খাবে কাউন্সিলর। এই করতে গিয়ে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তখন আমি আপনার পুরসভার স্টেপটা কি হবে? আপনি তো বললেন আমি বুঝিয়ে বলছি। কাউন্সিলর যেখানে ফিট, কাউন্সিলর শাসক দলের, সেই শাসক দলের কাউন্সিলর যেখানে ফিট আছে, সেখানে মেয়রও ফিট আছে।
এখন মেয়রকে 25-এর 75 দেয় কি 25 নিজে রাখে কি করে সেটা আমি বলতে পারবো না। ওদের মধ্যে কিভাবে ভাগবটোয়ারা হয় বলতে পারবো না। মেয়র যে কান্না তা তো নয়, নিরামিষাসী তা তো নয়, পুরো নেন। এবার আমার বক্তব্য হচ্ছে যে আপনারা একটা জিনিস ভাবুন, এটা আপনারা ঠিক দেখাচ্ছেন, একটা লোক একটা বাড়ি করে তখন তার বয়স আমি ধরে নিই আনুমানিক 35-40 বছর বয়সে একটা লোক বাড়ি করে, ঠিক 25টা বছর লাগে ওর ইএমআই দিতে। কতটা নির্মম এই বাড়িটা, যেটা ভেঙে গেছে, যেটা উল্টে গেছে, যেটা বেঁকে গেছে, এই বাড়িটার ইএমআই কিন্তু ওকে দিয়ে যেতে হবে, কিন্তু বাড়িতে থাকতে পারবে না, আরেকটা বাড়ির ব্যবস্থা করতে হবে, যেভাবে যোগ করতে হবে। তার জন্য পুরসভা কোনো হেল্প করবে না, উল্টে যেটা করবে এই বাঁশ দেওয়ার কথাটা, পুরসভা বাঘাযতীনে দেখেছেন ওই বাড়ির যারা বাসিন্দা তাদের নামে এফআইআর, ঠিক কতটা নির্লজ্জ হতে পারে। জলা জমি বোঝানো টোজানো সব ছেড়ে দিন একদম। কিন্তু আচ্ছা কাউন্সিলর যদি বেআইনি করে পুরসভা কি করবে? কাউন্সিলর বেআইনি করছে, আমি দেখিয়েছি, আপনারা দেখিয়েছেন। মেয়র প্রকারান্তরে স্বীকার করেছেন যেটা বেআইনি ছিল। আপনি আমাকে বুঝিয়ে বলুন, এই যদি একজন কাউন্সিলর যে ওথ নিয়েছে মানুষকে নিরাপত্তা দেবে, মানুষকে সুবিধা দেবে, সমস্ত কিছু শপথ নিয়েছে, সে শপথ নিয়ে যদি এই ধরনের কাণ্ড কারখানা করে, দেখুন আমি এটাও বলবো না যে বিজেপি এলে সব সাধু পুরুষ হয়ে যাবে, কিন্তু চুরি আর পুকুর চুরির তফাৎ তো থাকবে। এরা তো সব খেয়ে নিয়ে চাচ্ছে। বেশ, কিন্তু আপনি বলছেন যে তৃণমূল জমানায় ঘটনাগুলো ঘটছে এবং সুমনদাও সেটা বলছেন, কিন্তু ফিরহাদ হাকিম বলছেন যে এর শুরুটা কিন্তু বাম জমানা থেকে। আমি মিথ্যা কথার মধ্যে একটা ঠিক না, আমি সেটাও শোনাবো, শুনি। আমি পার্থদার কাছে যাব। গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়া, আমার যতদূর খেয়াল আছে, হয়তো স্মৃতিভ্রংশ হবে না, সেটা হচ্ছে মার্চ মাস 2024 সাল, অর্থাৎ গত বছরের মার্চ মাসে গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়লো, প্রায় 10 জনের উপর মানুষের মৃত্যু হলো। সেই ঘটনার পর ফিরহাদ হাকিম কি বলেছিলেন আমি বিরতির পর ফিরে এসে আপনাদেরকে শোনাবো, যে এই দায় বা দায়িত্ব গার্ডেন রিচের বাড়ি তৈরি এবং ভেঙে যাওয়ার ক্ষেত্রে কার, শোনাবো। এবং তারপর আমি পার্থপ্রতিম দা রয়েছেন আমাদের সঙ্গে, এবং টেকনিক্যাল জায়গাটি যে কেন ভাঙছে আমি এই জায়গাটাও পার্থদার থেকে বিস্তারিত জানবো, সঙ্গে থাকুন। যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল, সেই সয়েল টেস্ট করেনি। ওই মাথা মোটার মতন কাজ, হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে। তখন বেশিরভাগই এখানে জলাভূমি, সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল, সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে, অ্যাডেড এলাকাগুলোয়, সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল। এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি, জলাভূমি আর বোঝাবো না, কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল। এবং তখন যেহেতু রামসে কনভেনশনও ছিল না, বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই হই ছিল না, বা এনজিটিএ ছিল না, তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছেন। আচ্ছা, এই যে বক্তব্য আপনারা শুনলেন, এটা হচ্ছে বাঘাযতীন ঘটনার পর ফিরহাদ হাকিম বলছেন, এবং এই একই কথা, বাম জমানার কথা, তিনি গার্ডেন রিচে যখন বাড়ি ভেঙে পড়ে বহু মানুষের মৃত্যু হলো, তারপরেও একই কথা ফিরহাদ হাকিম বলেছিলেন। আমি পার্থদার কাছে যাব। এই যে বিভিন্ন আমলে, অর্থাৎ বাম আমল হোক বা তৃণমূল আমল হোক, এই স্কোয়ার ফিটে পয়সা নেওয়া বা জলাজমি বুঝিয়ে তার উপরে বাড়ি তৈরির পারমিশন দেওয়া, যেটা পুরসভার দায়িত্ব থাকে বা কর্পোরেশনের দায়িত্ব থাকে, সেই দায়িত্ব বারবার করে ফেলিয়ার হচ্ছে। কিন্তু আমরা জানি যে বাম আমলে এই ধরনের কাটমানি প্রসঙ্গ আসেনি, কিন্তু বাম আমলেও যেটা হতো, এক্ষুনি বসে স্টুডিওতে সদুলদা বললো যে অনেক মিথ্যা কথার মধ্যে ফিরহাদ হাকিম একটা সত্যি কথা বলেছেন, যেটা বাম আমল থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটতো। তো এই ম্যালপ্র্যাকটিস কেন বন্ধ হচ্ছে না পার্থদা? দেখুন, প্রথমত আমলের আলোচনা নিশ্চয়ই আমরা করতে পারি, তবে এইটুকু খেয়াল রাখতে হবে যে গত 2 দশকের মধ্যে সবচেয়ে বেশি সময় কলকাতা কর্পোরেশন চালিয়েছে যারা, তাদের তৃণমূলের মেয়ররাই ছিলেন। ফলে রাজ্যে বামফ্রন্ট থাকা অবস্থাতেও তৃণমূলের পৌরসভা ছিল, সরকার যখন যায় তখনও হচ্ছে পৌরসভা তৃণমূল এসে গেছে, এবং তারপরে তো টানা রয়েছে গত প্রায় 15 বছর। ফলে এই সময়কালে তৃণমূল সরকার বা তৃণমূল চালিত পৌরসভা, আমি তো এইটাই দেখতে চাচ্ছিলাম যে সরকার পরিবর্তনের পর যেরকম প্রায় গোটা 25 কমিশন বানিয়েছিলেন, তাহলে এরকম বেআইনি বাড়ি চিহ্নিতকরণের কোনো প্রয়াস শহর জুড়ে কেন হলো না? কারণ এটা দরকার ছিল, যে নাগরিক স্বার্থেই দরকার যে বেআইনি বাড়ির চিহ্নিতকরণ। আমি এই কারণে বলছি না সব বাড়ি হচ্ছে ভেঙে আপনাকে এক্ষুনি বাস্তুচ্যুত করতে হবে লোককে, কিন্তু বিপজ্জনক বাড়ি সেটাই হচ্ছে নিরাপদ করার জন্য যতটুকু প্রযুক্তি নির্ভর উপায় আছে, সেটা বিপদের এক্সটেন্ট বুঝে এই কাজটা করা।
আপনি যদি দায় চাপানোর অঙ্কে চলতে থাকেন, আপনি তো মাউন্ট ব্যাটেন পর্যন্ত চলে যাবেন। যে আমাদের যে হাওড়া ব্রিজটা রয়েছে, সেটা তার যদি দুটো রিবেটেড কানেকশন খারাপ হয়, তাহলে তো আপনার এই যুক্তি আসবে যে আমাদের কি গছিয়ে দিয়ে চলে গেছিলেন বড়লাট মাউন্ট ব্যাটেন সেই সময়। ফলে প্রশ্ন সেটা না যে সরকারে যে বা যারা যখন থাকছেন তারা এই বেনিয়ম রোখার জন্য কতটুকু ব্যবস্থা নিচ্ছেন, তার ভিত্তিতেই তাদের একটা অ্যাসেসমেন্ট হয়। বাম আমলের অ্যাসেসমেন্ট বাম আমলের নিরিখে হবে, এই আমলের অ্যাসেসমেন্ট এই আমলের নিরিখেই হবে। ফলে গত কয়েক সপ্তাহ ধরে যে কটা বাড়ি ভাঙা পড়েছে, বাঘাযতীনের বাড়ি থেকে যদি শুরু করেন, তাহলে প্রত্যেকটাই, আমি যদি খুব ভুল না করি, যে আমাদের কলকাতা কর্পোরেশনের তৃণমূলের মেয়র প্রত্যেকটা ক্ষেত্রেই ছিলেন। এমনকি যে এলাকায় বাড়ি ভাঙা হয়েছে সেখানে তৃণমূলের কাউন্সিলররা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আছেন। ফলে এখানে স্বাভাবিক সঙ্গত কারণে প্রশ্ন উঠবে, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দোজ কি বলবো জনপ্রতিনিধিদের কি ভূমিকা ছিল। তারা তো আসলে একজন ওয়াচডগের কাজ করবেন, আমি বলছি না যে তারা হচ্ছে পুরো আধিকারিকের কাজ করবেন, কিন্তু তাদের চোখের সামনে বাড়ি হেলে পড়ছে আর তিনি সেটা দেখতে পাচ্ছেন না, আর তিনি তখনই দেখতে পাচ্ছেন যখন এটা নিউজ আইটেমে আসছে। এটা আনফর্চুনেট। এবং গার্ডেন রিচের ঘটনা রেফার করলেন মেয়র সাহেব, আমি এইটুকু বলতে পারি যে গার্ডেন রিচের যে 5টা ওয়ার্ড আছে, সেই 5টা ওয়ার্ডের মধ্যে 270খানা পুকুর রিসেন্ট টাইমসে ভরাট হয়েছে কর্পোরেশনে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস। এর ব্যাখ্যাটা কী হবে? এবং ভরাট হয়ে সেই জায়গাটা হচ্ছে খেলার মাঠ হয়নি, ভরাট হয়ে সেখানে হচ্ছে যে নির্মাণ কাজ হয়েছে। এবং এটা আমার তথ্য না, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা সমীক্ষা আইটি দপ্তরের, তার আমি তথ্য আপনাদের কোট করলাম। ফলে এখান থেকে পরিষ্কার যে জলাজমি ভরাট যে পরিমাণ হচ্ছে আমাদের এই রাজ্যে এই সরকারের সময়, সেটা হচ্ছে যে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। এখন আপনারা যদি রিডিফাইন করতে চান, মেয়র সাহেব যেরকম বললেন হেলে পড়াটা বাড়ির একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, ফলে এখন থেকে তাহলে বাচ্চা ছেলেমেয়ের এটাই শিখবে যে বাড়িগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেগুলো আসলে বিপজ্জনক বাড়ি, যেগুলো হেলে দাঁড়িয়ে আছে বরং সেগুলোই হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর বাড়ি। হয়তো এইভাবেই বাড়ির ডেফিনেশন ঠিক হবে। আমি বলছি যে পুরসভা নিজের দায় 3টে জায়গায় আছে একটা শহরের। বললাম যে আপনারা অনেক আলোচনার আগেও করেছেন, আবাস দুর্নীতি যখন হয়েছে গ্রামে গঞ্জে, আবাস দুর্নীতিতে যদি অভিযুক্ত হয় রাজ্যের সরকার যে সেখানে দুর্নীতি আসলে, তাহলে আমাদের শহর এলাকার মধ্যে আবাসনের যে দুর্নীতি, এটাও তো এক ধরনের দুর্নীতি। আপনি বেআইনি কাজকে আইনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেখানে শহরের ইলেক্টেড গভর্নমেন্ট বলতে যা বোঝায় একটা পুরসভা, তারা কেন দে উইল নট বি হেল্ড রেসপন্সিবল? এটা প্রথম প্রশ্ন। পুরসভার কাজ একটা বাড়ি তৈরির আগে, বাড়ি তৈরির সময়, বাড়ি তৈরির শেষে, এই 3টে পর্যায়ে পুরসভার নির্দিষ্ট কিছু ভূমিকা আছে। এই কারণেই পুরসভাটা থাকে পুরো নাগরিক অধিকার। ফলে সেখানে যদি পুরসভা বেআইনি বাড়িগুলির ছাড়পত্র দেয়, এবং ছাড়পত্র দেওয়াশিস দিচ্ছে এমনি নয়, আমি আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে স্টেপ বলছি। কলকাতা শহর অ্যালুভিয়াল সয়েল, আপনি যে প্রশ্নটা করছিলেন, নরম মাটির উপর প্রতিষ্ঠিত, তার ভারবহন ক্ষমতা কম। ফলে শহরের কোন জায়গায় দোতলা হবে, কোন জায়গায় 4তলা হবে, কোন জায়গায় 8তলা হবে, সেটা নির্ভর করে মাটির ধারণ ক্ষমতার উপরে। অথচ সয়েল টেস্ট ছাড়া আপনি যদি এই বাড়ি করেন এবং এই বাড়ি রমরমিয়ে উঠতে থাকে, এরকম নয় যে সাইবার ক্রাইম রাতের অন্ধকারে হচ্ছে, পুলিশ প্রশাসনের নাকের ডগায় দিবালোকে প্রত্যেক দিন এই নির্মাণ চলছে, অথচ তারা কেউ ধরতে পারছেন না, এটা বিশ্বাসযোগ্য? 1, 2, দুটো বাড়ির মাঝখানে যে ছাড় রাখার কথা বলা হয়, সেই ছাড়টা রাখতে বলা হয় এই দুটো বাড়ির নিরাপত্তার প্রয়োজনে। ভূমিকম্পের সময় এই বাড়িগুলো আরও বিপজ্জনক হতে পারে। আচ্ছা, ছাড়টা কেন রাখা হচ্ছে না দেবাশিস? ছাড় রাখা হচ্ছে না, সে সবচেয়ে বেশি গ্রাউন্ড কাভারেজ আপনি যদি করতে পারেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ফ্লোর এরিয়া, সবচেয়ে বেশি বিক্রির লাভ। আর ফ্লোর এরিয়াগুলো যত উপর দিকে বাড়বে, তত বেশি বিল্ট আপ এরিয়া বাড়ে, তত বেশি লাভ। ফলে এই যে বাড়িতে ছাড় দেব না, দোতলার জায়গায় 4তলা করব বিশুদ্ধ লাভের জন্য, আচ্ছা এই লাভটা কি শুধু ডেভেলপার প্রমোটার করছেন? এর সাথে কোনো অঙ্কে কাউন্সিলর, কোনো অংশে পুরসভার আধিকারিক, কোনো অংশে পুলিশ, তারা কেউ যুক্ত নেই? আমি আপনাকে এই প্রশ্ন করতে চাইছি, যদি থাকতেন তাহলে বাড়িগুলো ভেঙে পড়তো না, হেলে পড়তো না। আসলে বাড়ি ভাঙছে যখন দেবাশিস, ভাঙছে আইনের শাসন, হেলে পড়ছে যখন বাড়ি, তখন হেলছে উন্নয়নের মডেল। এটাই আমাদেরকে বুঝতে হবে। এবং এখানে দাঁড়িয়ে একটা পুরসভার নির্দিষ্ট দায় দায়িত্ব পালনে তারা যখন ব্যর্থ হচ্ছেন, তারা তখন দায় চাপানোর জায়গায় যাচ্ছেন। এই পদ্ধতিটা কোথাও বন্ধ হবে একদমই। কিন্তু পার্থদা, আপনি যেটা বলছেন তাতে আরো বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কথা, কারণ এইভাবে স্কোয়ার ফিট মেজারমেন্ট করে যদি মানে প্রমোটারকে টাকা দিতে হয় বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে, তাহলে তো এখন যে সংখ্যাটা আমরা আজকে বলছি 4টে বা 5টা বাড়ি হেলে পড়েছে, এমনকি কামারহাটিতেও এরকম একটি ঘটনা ঘটেছে যেখানেও বাড়ি হেলে পড়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যান্য দেশের সংস্থা তারা কাজ করছেন এই হেলা বাড়ি সোজা করবার ক্ষেত্রে। আমি জানি না যে তারা সব থেকে বেশি অর্ডার তারা পশ্চিমবঙ্গে পাচ্ছেন কিনা এখন এই মুহূর্তে, কিন্তু এটা তো একটা মানে বহুল আতঙ্কের বিষয়। যেভাবে সুমনদা, সজলদা এবং পার্থদা আপনারা 3জন বলছিলেন, তাহলে আগামী দিন এই ধরনের হেলে পড়া বাড়ির সংখ্যা শহর
কলকাতা এবং উপকণ্ঠে আরো বেশি বাড়বে, এবং শুধু হেলে পড়া নয়, রাতারাতি বাড়ি ধূলিসাৎ হয়ে যেতে পারে। সব থেকে বড় আতঙ্কের বিষয় হচ্ছে এটা যে হেলে পড়লে তাও মানুষ সেখানে রেস্কিউ রিকভারির সময় পাবেন, কিন্তু যদি হঠাৎ করে রাতের বেলা বাড়ি ভেঙে পড়ে তাহলে কি হবে? কিন্তু এই যে বাড়ি হেলে পড়া বা ফ্ল্যাট চুরমার হয়ে যাওয়া, যেটাকে আপনারা অস্বাভাবিক বলছেন, তৃণমূলের নেতারা, বিধায়কেরা তাকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন। কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায় আপনাদেরকে শোনাবো, শুনুন। ইউরোপে না তুরস্কে একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশের নতুন কিছু নয়। তবে মানুষের মধ্যে ভ্যালুজ বলতে যেটাকে বলে, মূল্যবোধ, যে বাড়িটা করলো সে 4 ভাগ, মানে যখন দেয়াল গাঁথছে তখন সে 6 ভাগ দিচ্ছে না 10 ভাগ দিচ্ছে। যে ভিতটা গাঁথলো সে 4 ভাগ দিল না 6 ভাগ দিল না 10 ভাগ দিল, জানতে পারা যাচ্ছে না। তো এটা হচ্ছে মূল্যবোধের ব্যাপার, যে আমি ওষুধে জাল ওষুধ দিচ্ছি, আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না। এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ে খুব কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। আমার মনে হয় এ ব্যাপারেও তিনি খুব কড়া সিদ্ধান্ত নেবেন, কারণ অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন। বেশ, আমি খুব ভালো লাগলো শোভনদেব চট্টোপাধ্যায় মূল্যবোধের কথা বললেন, বাংলার শাসকের মূল্যবোধের কথা বললেন, এবং ওভারঅল একটা মানে সোশ্যাল কনসাসনেস উনি গ্রো করার কথা বললেন। এবং শেষে যেরকম উনি মাঝে মাঝে অন্য রাজ্যে চলে যান, এবার উনি সব রেকর্ড ব্রেক করে তুরস্ক অবধি পৌঁছে গেছেন। উনি কলকাতা শহরের কোনো কথা, আমি দেবব্রতদার থেকে উত্তরটা নিই, কিন্তু এই বক্তব্য যারা শোভনদেব চট্টোপাধ্যায় শুনলেন তারা এটুকু বুঝতে পাচ্ছেন যে এই যে 7-1 ভাগ, 6-1 ভাগ বা 10-5 ভাগ, এই ভাগাভাগির কথাটা কিন্তু এটা শুধুমাত্র সুমন আদ্যন্ত কংগ্রেসী একজন মানুষ বা সজলদার মতো বিজেপি করা মানুষ বা পার্থবাবুর মতো মানুষ তারা বলছেন না, এই কথাটা খোদ একজন বিধায়ক বলছেন। ডেফিনেটলি বিধায়ক মানে তিনি জনপ্রতিনিধি, তার একটা দায়িত্ব রয়েছে, তিনি বলছেন। এবং তিনি কি বলছেন, 2011 সালের পর এখন 2025 সাল, অর্থাৎ মাঝখানে প্রায় 13.5-14 বছর শাসন করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিছু কড়া পদক্ষেপ নিচ্ছেন, যেই পদক্ষেপকে উনি এন্ডোর্স করছেন এবং এনকারেজ করছেন। আমার দেবব্রতদার কাছে কথা যে আর কত মানুষ মরলে, আর কোন শ্মশানের সেই শান্তি ফিরলে তারপরে আসল জায়গাটায় আসবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিছু কথা বলছেন, কিন্তু তার আগে তো মানে কয়েকশো মানুষ এই বাড়ি ভেঙে পড়ে মারা গেছে। শুনুন, এমনভাবে দেখানো হচ্ছে যে এই প্রথম কলকাতায় বাড়ি ভেঙে পড়লো, দুর্ঘটনা ঘটছে। না, তাই বলে কি আমি গুরুত্ব সহকারে দেখবো না? কোনো দুর্ঘটনা বাম আমলে ভাঙলে আমি কি মানে এটাকে ক্যাজুয়াল নেব? বাম আমলে 89 সাল এবং 90 সালে শরৎ বোস রোড এবং সম্ভবত ডক্টর রাজেন্দ্র রোড 69 ওয়ার্ড এবং 70 ওয়ার্ড দুটো বাড়ি পড়েছিল। একটা প্রদীপ কুণ্ডলিয়া বানিয়েছে, তার জন্য আপনাদের অধিকার জন্মায় যে এখনো বাড়ি ভাঙা কখনোই না, একবারও বলছি আপনার সঙ্গে বলিনি, বলতে শেষ করতে। আচ্ছা, না আপনি যেগুলো বললেন সেগুলো ওই আপনাদের যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে 141 নম্বর ওয়ার্ড, 50 ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, এগুলো বাইরে, তো ওগুলো তো লোকজন আছে না, না ওগুলো তো বাইরে, যে অভিযোগগুলো আপনারা আনলেন সেগুলো বাইরে, মানে ওগুলোতে পুলিশ পৌঁছায় না, পেরেক ঠোকা হয় না, এগুলো হয় না, বাড়ি রেগুলাইজড হয় না, পুলিশ পৌঁছায় না, রেগুলাইজড হয় না, তো 50-এ পুলিশ বেআইনি বাড়ি রেগুলাইজড হয়। বেআইনি বাড়ি রেগুলারাইজ করাটাও একটা প্রথম বলতে হবে। দেখুন, এখানে আপনি বসেছেন দেখে শুনে শিক্ষিতই মনে হচ্ছে, রেগুলারাইজেশনটা একটা রুল হয়। আচ্ছা, রেগুলারাইজেশনটা দেখার সময়, রেগুলার করার সময় শুধু কত ট্যাক্স দিল সেটা দেখতে হবে না, দেখতে হবে যে বাড়িটার লোড বেয়ারিং ক্যাপাসিটি আছে কিনা। অবশ্যই তাকে বলে রেগুলারাইজ। আপনার ওয়ার্ডে বেআইনি হয় কেন? আরে বকল মস্তিকার করছেন না, মূর্খ হলে কি বলবো? ঠিক তো, মূর্খ ছাড়া কিছু বলতে পারবো না। আমি যেটা বলতে চাই না, রেগুলার ভালো করে বুঝুন, আমি আপনাকে খারাপ কথা বলতে চাই না, আমাকেও বাধ্য করবেন। মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝেছে। আপনি রাস্তায় বেরোলে আপনাকেও একদম ঠিক জায়গায় আমি আপনাকে বলে এক লাইন শেষ করে নিই। রেগুলারাইজেশন কাল আমি 2 তলা করেছিলাম, আজকে আমি দেখা যাচ্ছে এখানে আমি 3 তলা করতে পারি, 3 তলা করতে পারি। আমি কর্পোরেশনকে অ্যাপ্লাই করব, কর্পোরেশন আসবে, আমার জমি দেখবে, আমার ভিত দেখবে,
দেখে তার যদি কিছু ইনপুট দেওয়ার থাকে সে সেই ইনপুটটা দেবে, দেওয়ার পর সে বলবে তুমি এতটা পাবে না এতটা পাবে, দ্যাট ইজ কল রেগুলারাইজেশন। তার মধ্যে একজন ইঞ্জিনিয়ারও আছেন, তিনি বলবেন আমি ঠিক বললাম কিনা। তো এর মধ্যে কোনো বেআইনি নেই, এটা মূর্খ। ঠিক আছে, সেটা যদি বলেন তাহলে আমরা এই ওয়ার্ডগুলো আমরা গুনে গুনে দেখে নিতে পারি, অনেক বাড়ি রেগুলারাইজড হয়েছে, সেটা উনি স্বীকার করুন না ফাঁসি যায়। উনি তো বলছেন না, যে এই যে বাঘাযতীন কথাটা যে টার্ম ব্যবহার করছেন এটা উনি পরিষ্কার বললেন যে কোনো বাড়ি হয়তো এক্সটেন্ড করতে চায়, দোতলা রয়েছে, এক্সটেন্ডের পরও রেগুলেশন আপনাকে রেগুলারাইজেশন এরকম এই ওয়ার্ডগুলো অনেক উদাহরণ আমরা আসলে এরা শুধু মাইল চেনে তো আর কিছু চেনে না। রেগুলারাইজেশনে প্ল্যান জমা করতে হয়, শুনুন সেটা আলাদা একটা প্ল্যান করে দিতে হয়, তার জন্য একটা এলবিএস লাগে। এবার যে বাঘাযতীন থেকে যে ঘটনাগুলো বলছি, বাঘাযতীন যেটা ঘটেছে একটা কলোনি জায়গা, ওখানে কিছু বামালের নিয়মকানুন ছিল, ওরা নিজেদের মধ্যে কমিটি করতো, করে বাড়ি করতো। তার উদাহরণটা দেখছি, দেখুন আমি একটা জিনিস কিনতে যাচ্ছি, দেখুন সিভিক সোসাইটি দায় দায়িত্ব এড়াতে পারে না, কারণ আমি যদি একটা প্রোডাক্ট যেমন একটা কেক কিনতে যাচ্ছি, তারও আমি এক্সপায়ারি ডেট দেখি, তার ম্যানুফ্যাকচারিং কি কোয়ালিটি, কোন কোম্পানি আমি দেখিনি। আমরা কম না আপনি বলছেন সিভিক তৃণমূলের এক্সপায়ারি ডেটটা হতে পারে না। আমার কথা হচ্ছে একটা বাড়ি যখন সে পুরসভার কাগজপত্র দেখছে, প্রমোটার তাকে সমস্ত পেপার দিচ্ছে, আপনি ঠিক বলছেন, প্রমোটার পুরসভা সেই বাড়িতে সেই প্রপার্টিতে মিউটেশন করছে, এরপর আপনি কোন অথরাইজ কিছু জায়গা আপনারা দেখতে পাবেন যেগুলো দুর্ঘটনা বেশিরভাগ ঘটছে, সোসাইটি কোন পেপার দেখবেন আপনি বলে দিন, বেশিরভাগ টিভিতে বলে দিন, দরকার হলে আপনার কথাই ফলো করবেন। দুর্ঘটনাগুলো ঘটছে আপনারা দেখবেন বেশিরভাগ তাদের কাগজপত্রের সমস্যা আছে, দেখবেন ওইসব বাড়িগুলো ব্যাংক ফাইন্যান্সও করে না, কারণ তারা সাফিসিয়েন্ট পেপারও পায় না। তাই না, তো লোন নিয়ে বাঘাযতীন না, সেটা প্রমাণ সাপেক্ষ, লোন নিয়ে করেছে কিভাবে করেছে, না লোন নিয়ে করেছে হতে পারে, একবারও বলছে হতে পারে। দেখুন আমাদের পুরসভার যে আইনটা এখন সেইভাবে কঠিনতর আইন নেই, সেটা বকলম। আচ্ছা ব্যাংক কি সয়েল টেস্ট করে আপনি জানেন? নেই কেন ব্যাংক কি সয়েল টেস্ট? আমি আপনাকে একটা কথা বলছি, এখানে একটা ডিজি বিল্ডিং আছে, প্রত্যেক বোরোতে একটা করে ডিজি আছে, বিল্ডিং ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেক ওয়ার্ডে এই বিল্ডিং দেখার জন্য একজন করে এএসি আছে, এসআই আছে। আপনি আমাকে উত্তর দিন, এরপরে বলছে যে বাড়িগুলো বেআইনি হয়েছে, কিভাবে অনুমতি ছাড়া নির্মাণ? আমি উত্তর নেব দেবব্রতদার কাছ থেকে, একটা ছোট্ট বিরতি নিয়ে দাদা আপনার কাছে আসবো, দেবব্রত রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি আসবো আপনার কাছে। তাহলে ত্রুটিটা কোথায় আর সাধারণ মানুষের রেসপন্সিবিলিটিটা কোথায়, কি দেখবে মানুষ? আমরা কোনো প্রমোটারের কাছে যখন বাড়ি কিনতে যাব আমি কি দেখব? প্রমোটার আমাকে কতটুকু দেখাতে পারে, যার পুরো পেপার রয়েছে, পেপারে সাইনিং অথরিটি সমস্ত কিছু রয়েছে, তাহলে আমি কি কাগজপত্র দেখব? কেন এই ধরনের দুর্নীতি হচ্ছে তার উত্তর আমি আবারও বিরতির পর ফিরে এসে দেবব্রত রায়ের থেকে নেব, সঙ্গে থাকবো। ফিরে আসবো, দ্রুত শোনাবো কুণাল ঘোষের বক্তব্য এই বাড়ি হেলে পড়া এবং ভেঙে যাওয়া সম্পর্কে, কি বলেছেন শুনবো। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে পুরো প্রশাসনের সঙ্গে যারা যুক্ত এই বিষয়টা তাঁরা বলতে পারবেন, এটা আমরা কিভাবে বলবো? কারণ বাড়ি হেলে পড়া মানেই সেটা সরকার বা পুরসভার সবাই দায়ী, এই থিওরিটা যেতে পারে না। কারণ অনেক বেসরকারি যারা রয়েছেন, প্রাইভেট যারা করছেন, তারা কি কোয়ালিটি, কি ভিত তৈরি করছেন, কি করছেন, সেইগুলো তো কি করে নজর রাখা? বাড়ির প্রত্যেকটি গর্তে কি কাজ হচ্ছে সেটা তো কোনো প্রশাসনের পক্ষে সেভাবে নজরদারি করাটা একটা অবাস্তব ব্যাপার। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া, পরে সবটা পুরসভার কর্তৃপক্ষ বা সরকার পক্ষের ঘাড়ে না চাপিয়ে যদি দেখে নেন। এই যে বামফ্রন্ট জমানায় শিবালিক ভেঙে পড়ে গেল, যদি কোথাও কোনো হেলে যায় নিশ্চয়ই কেন হেলছে এগুলো দেখা উচিত, কিন্তু কথায় কথায় পুরো কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ সরকারকে অ্যাটাক করাটাও ঠিক না। দেবব্রতদা, এই যে উনি বলছেন যে বাম আমলের বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, আমি এই ক্ষেত্রে বাঘাযতীনের যে বাড়িটা, প্রত্যেক বাড়ির একটা এজ লিমিট থাকে, কিন্তু বাঘাযতীনের যে ফ্ল্যাটটা ভেঙে পড়লো মাত্র বছর 10 আগে তৈরি হয়েছিল। একটা ফ্ল্যাটের লাইফ টাইম থাকে যে কোনো একটা প্রপার্টির, কিন্তু 10 বছরে একটা বাড়ি এভাবে হেলে পড়া, ভেঙে পড়া। পুরনো উত্তর কলকাতায় বহু বাড়ি রয়েছে যেগুলোর অবস্থা খুব খারাপ, পুরসভা অনেকগুলোকে বিপজ্জনক ঘোষণা করেছে, সেগুলো ভেঙে পড়তে পারে। একদম দেখুন, প্রত্যেকটা জমির একটা বৈচিত্র্য থাকে, মাটির বৈচিত্র্য। আপনারা যে মাঝে মাঝে যেটা বলছে পিসার হেলানো মিনার,
বেঁকে গেছে আমাদের পিসির হেলানো মিলানো অনেকে বলছে পিসার হেলানো আপনি বলছেন শেষ করতেই তো মুশকিল আপনারা বলছেন আমাকে বলতে শেষ করে মহা মুশকিল এই সব সময় ট্যুরিজম বাড়বে, পশ্চিমবঙ্গে ট্যুরিজম বাড়বে। এবার যেটা বলছি পিসার হেলানো মিনার যখন হয়েছিল তো হেলানো করেই করানো হয়েছিল, নিশ্চয়ই জমির সমস্যা হয়েছিল তাই জন্য ওটা হেলে গেছে, ঠিক আছে উদাহরণ, এটা দৃষ্টান্ত, নিশ্চয়ই জমির সমস্যা থাকে বলে হয়েছে। একটা বাড়ি যখন তৈরি হচ্ছে, আপনাকে ঐতিহাসিক শহর কলকাতা বলতে হবে যেখানে একাধিক বাড়ি হেলে পড়েছে লোক দেখার জন্য। না একাধিক না, এটা এই প্রথম হলো এই কারণে, অনেক বাড়ি পড়েছে, অনেক বাড়ি হেলে, সে সব আমলেই হয়েছে, বাম আমলেও হয়েছে, তৃণমূল আমলে হয়েছে, বাম কাউন্সিল হয়েছে। না এটা একটা দুর্ঘটনা, দায়িত্বটা কে নেবে এখন? প্রশাসন নিতে হবে, একটা তো না অবহেলার জায়গায় কোনো দায়িত্ব নেবেন, এটা হতে পারে। আজকে কুণাল ঘোষ বলছেন যারা বাড়ি কিনবেন তারা নিজেদের মতো দেখে শুনে সার্ভিস প্রোভাইডার কি সার্ভিস দিচ্ছে নিশ্চয়ই দেখে নেবেন। আমি একটা যদি বিস্কুট কিনতে জমির কোয়ালিটি একজন মানুষ আমি যা বুঝছি বাড়ি একমাত্র পার্থদাই কিনতে পারবে প্যানেলে যারা আছে। হ্যাঁ আমি সেটাই মাটির নিচে নেমে ভিত কেটে প্রথমে সয়েল টেস্ট করে দেখবে, হ্যাঁ তারপরে দেখবে ওই আগে শোভনদা বলছিলেন 6-1 মিলিয়েছে না 4-1 কি ভাগ মিলিয়েছে, শোভনদা যেটা বললো না এগ্রিমেন্ট গুলো মনে দেখেন না, নতুন বাড়ি যে এগ্রিমেন্ট গুলো রয়েছে ওতে সব লেখা থাকে, সব লেখা থাকে কি টিএমসি বাড়ি করে কি করবে, বাড়ি দালালি করেন না জানছেন ভুলভাল বলছেন কেন? আমি বলছি আসলে আবারও বলছি সব এগ্রিমেন্ট শোভা পায় একটি বিশেষ প্রজাতিকে যতক্ষণ তারা মুখ বন্ধ রাখে। এগ্রিমেন্টে লেখা থাকে ক ভাগ জল আর ক ভাগ দুধ, কি একে মূর্খ না বলে কি বলতে পারি বলুন, আমি সেটা বলবো কি ধরনের আমি বলছি কি ধরনের সিমেন্ট এগ্রিমেন্টে লেখা থাকে। হ্যাঁ অবশ্যই, আচ্ছা ঠিক আছে, অবশ্যই 100% আমি সত্যি দালালি করি না, আমি জানি না, আমি এর উত্তর প্রথম কথা হচ্ছে সিপিএম আমলে একটা শিবালিক ভেঙে পড়েছিল আর এরা জানে না আসলে, এরা তখন কোনো রাজনীতি করেনি, এরা মানে সিপিএম এর বিরোধিতা করেনি। কলিন লেনে একটা বাড়ি ভেঙে পড়েছিল এবং প্রচুর মানুষ মারাও গিয়েছিলেন দুটো বাড়ি। মাথায় রাখুন এখন যে বাড়িগুলো ভাঙছে, যেগুলোর গায়ে বিপজ্জনক বাড়ি বলে লাগানো আছে সে বাড়ি একটাও ভাঙছে একদম, সেগুলোর প্রশ্ন নেই, একদম সেই জুতোর বাক্সের মতন 6 মাস 1 বছরে পরপর করে যে বাড়িগুলো তাল গাছের মতন বেড়ে যাচ্ছে। প্রদীপ কুণ্ডলের তৈরি করা নতুন বাড়ি ভেঙে পড়েছিল, আপনি জানেন না? সেটাই তো বলেছি, কি বলছেন? প্রদীপ কুণ্ডলে বলেননি, শিবালিক বলেছে, শিবালিক বেশ আমি আগে না আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেছে বলেছে এবার বলছি বিরাট জ্ঞান আবার বলেছে। আমার বক্তব্য হচ্ছে যে এখন কর্পোরেশন এই যে এদের ভাড়েমা ভবাদি, এরা মানে এই যে কাউন্সিলররা বড় লোক হয়ে যাচ্ছে, কর্পোরেশন তো দিন দিন গরিব হচ্ছে, এখন কর্পোরেশন চালানো মুশকিল। এই কর্পোরেশন চালাতে গিয়ে নতুন বিল্ডিং আইন যেটা এনেছে সেটা আরো মারাত্মক। আজ অবধি ধরুন উনি যেটা বললেন 15 বছর হয়ে গেছে একটানা পুরসভা তৃণমূলের রয়েছে, তার আগে মাঝখানে 5 বছর বাদ দিলে তার আগের 5 বছরও সুব্রত মুখার্জির ছিল। এই 20টা বছর 25টা বছরের মধ্যে যেগুলো ছিল বেআইনি, যে ব্যবস্থাগুলো ছিল বেআইনি, যে 1 কাঠা জমির ওপর 4 তলা বাড়ি, এগুলো আগে ছিল বেআইনি, এখন সেই বেআইনিগুলোকে আইনি করে দিচ্ছে। কেন আইনি করে দিচ্ছে? কারণ তার থেকে কর্পোরেশনের কিছু রেভিনিউ আসবে। তুরস্কের বাড়ি যেটা শোভনদা বললো, বয়স হলে যা হয় একটুখানি সোডিয়াম পটাশিয়াম প্রবলেম হয়, তুরস্কে যে বাড়িটা ভেঙেছে উনি ছবি দেখেছেন, ওটা টিভিতে বসে তার ভূমিকম্পটা বোঝা যায় না। তুরস্কের বাড়িগুলো ভেঙেছিল ভূমিকম্পের কারণে। একদম আমি আসবো বিরতির পর। পার্থপ্রতিম বাবু রয়েছেন, পার্থদা রয়েছেন, পার্থদার থেকে জানবো এই যে একজন লেম্যান সাধারণ সিভিক সোসাইটির রেসপন্সিবিলিটি উনি বললেন, কুণালদাও একই কথা বলছেন, একই সুরে সবাই গাইছেন যে মানুষ বাড়ি কেনবার সময় তাহলে টেস্ট করে নেবে। একমাত্র তাহলে পার্থদা, যেটা সলদা বললেন যে পার্থদারাই বাড়ি কিনতে পারবে যারা এক্সপার্টিস, সাধারণ মানুষ তাহলে ফ্ল্যাট কিনবে না কলকাতায়। আমি আসবো বিরতির পর, ফিরে এসে পার্থদার কাছে সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। পার্থদা কি বলবেন? আমি প্রথম আমাদের মন্ত্রীমশাইয়ের একটা ভুল ভাঙিয়ে দিতে চাই। সজল যেটা বলছিলেন একটু আগে, যে প্রথমত তুরস্কে যে বাড়িটা পড়ে মারা গেছে 60-70 জন লোক, সেটা হচ্ছে আগুন ধরার কারণ, হ্যাঁ, সেটা হচ্ছে ভূমিকম্পের কারণে নয়। আর ভূমিকম্পের কারণে মারা গেছে 50,000-এর বেশি মানুষ তুরস্কে 2023 সালে শীতে, প্রবল ভূমিকম্প। এবং সেই ভূমিকম্প যদি আমাদের এই কলকাতায় তার ধারে কাছের কোনো মাত্রার আসে, আমি আপনাকে এইটুকু বলতে পারি যে কলকাতা শহরের অর্ধেক বাড়ি তারা হচ্ছে সোজা সিট দ্বারা সোজা করে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি বলবো তাদের স্টেবিলিটি ইজ ইন কোয়েশ্চেন। ফলে এখানে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, সেই জন্যই কলকাতা শহরের বাড়ির নিরাপত্তার প্রয়োজন আরো বেশি হচ্ছে। উত্তরোত্তর কলকাতার মাটির বেশ কিছু অংশে ভূমিকম্পের নিরিখে ঝুঁকিপ্রবণ হয়ে যাচ্ছে। যে এলাকাগুলো আপনি দেখবেন যে এই যে পার্ক স্ট্রিট, শোভাবাজার, মহিষবাতান, রাজারহাট, নিউ টাউন, এদিকে যাদবপুর, কসবা, ওদিকে বেহালা,
আপনি যদি দেখেন এই জায়গাগুলোতেই উত্তরোত্তর গত 10-15 বছরে আরো বেশি নির্মাণ হচ্ছে, এবং নির্মাণ মানে আরো বেশি বেআইনি নির্মাণ হচ্ছে ফিল্ড আপ সয়েলগুলোতে। এবং এটা একটা স্যাটেলাইট সমীক্ষাও হয়েছে রিসেন্টলি, আইআইটি করেছে, তাতেও আপনি দেখতে পাবেন যে 2016 থেকে 2021 পর্যন্ত এই নির্মাণের হার সবচেয়ে বেশি ছিল, মানে আমাদের এখানে কনক্রিটাইজেশনের হার। ফলে এখানে পরিষ্কার বুঝতে পারছেন, তাহলে নির্মাণ বেশি হচ্ছে মানে বেআইনি নির্মাণ বেশি হচ্ছে, তাহলে এখান থেকে বেআইনি লুট বেশি হচ্ছে। এই সমস্যাটা কলকাতা শহরে বাড়ছে। দ্বিতীয়, এই আলোচনাতে শুরু আসলো দায় নেওয়ার কথা, কুণালবাবু বলছিলেন যে হচ্ছে যে যারা কিনতে যাবেন তারাও তো একবার দেখে কিনবেন, ভাবটা এরকম। হ্যাঁ, আমি শুধু সেক্ষেত্রে আমি বলি কুণালবাবুর জবাবটা দিই যে এই যে সম্প্রতি রিঙ্গারল্যাক্টেড যে আমাদের স্যালাইনটা কিনেছিল না স্বাস্থ্য দপ্তর, সেটা কেনার সময় কি এই আর্গুমেন্টটা ভ্যালিড আর্গুমেন্ট তো, যে কিনতে যখন গেছিলেন যাচিয়ে কিনেছিলেন, তা না হলে পরে এত মারা যেত না। হ্যাঁ, ফলে কজন মেডিকেল অফিসার এবং কজন অসুস্থ হয়েছিল স্যালাইন নিয়ে, কতজন অসুস্থ হয়েছিল, ফলে এবার আমি 5 বোতলই তৈরি হয়েছিল তো, তাই তো? না সাধারণ মানুষ মানুষ 150 বছর, হ্যাঁ, একজনের মানুষের জীবনে কোনো দাম নেই। তাহলে রিজওয়ান নিয়ে কেন মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিল? একটু শুনেন, রিজওয়ান নিয়ে নেমেছিল কেন? আমি আবার বলছি যে আপনি যে প্রশ্নটা করেছিলেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষ যদি বাড়ি কিনতে চান তাহলে অন্ততপক্ষে দুটো জিনিস দেখবেন, যে জমির চরিত্র ঠিক আছে কিনা, অর্থাৎ জমির মালিক যে সে ঠিক কিনা সেটা সার্চ করলে পাওয়া যায়, আর বাড়ি ঠিক আছে কিনা এর জন্য 3-4টে ডকুমেন্ট দেখে নেবেন। যে একটা হচ্ছে যে সয়েল রিপোর্ট আছে কিনা বহুতলে যদি থাকেন, আর্কিটেকচারাল ড্রয়িং এবং স্ট্রাকচারাল ড্রয়িং স্যাংশন কিনা, আর একটি ডকুমেন্ট দেখবেন কমপ্লিশন সার্টিফিকেট আছে কিনা। এইটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে সেই বাড়ি আপনি খানিকটা কিনতে পারেন। এবার আইনি বাড়ি কেনার পরও হচ্ছে যে বাড়ি টিল্ট হওয়ার চান্স আছে, সেটা ভিন্ন। কিন্তু আমি বলছি বেআইনি বাড়ি টিল্ট হয়ে ধসে পড়া এই প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি, এবং সেই কারণের জন্যই বেআইনি নির্মাণটা আমাদের এখন ইস্যু হচ্ছে, মানুষের নাগরিক জীবনের মেন নিরাপত্তার জনিত ইস্যু। সরকার দেবাশিস, আমি একটা বলে শেষ করছি, যে সরকার যখন এই যে বাড়িগুলো হেলে পড়ছে, বাড়িগুলোর থেকে ভ্যাকেট করে চলে যেতে বলছে, এই মানুষগুলো এখন যাবে কোথায়, এই প্রশ্ন যদি হয়, তাহলে আমি বলছি যে এই বেআইনি নির্মাণ কাজটা যে কারণে হয়েছিল এটা সরকারের প্রচ্ছন্ন মদতে অথবা প্রকট মদতে, এবং করেছিলেন প্রমোটার ডেভেলপাররা। ফলে এখন সরকারের কাজ হবে এই প্রমোটার ডেভেলপারদের বাধ্য করানো, যাতে এই মানুষগুলো নিরাপদ আস্তানায় আবার থাকতে পারেন, তারা যাতে ফিরে যেতে পারেন নিরাপদ আশ্রয়। নাহলে এই লুটের যে ইকোসিস্টেম শহর জুড়ে চলবে, অর্থাৎ যে যার মতো বাড়ি বানাবেন, বেচবেন, এবং বাড়ি যখন হেলবে সেই হেলার দায় সরকারকে যদি নিতে হয়, পাবলিক এক্সচেকারকে, সেটা আরো মারাত্মক। ফলে এখানেই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে যাদের দিয়ে বানিয়েছেন, যারা সেই সময় ছিলেন, তাদেরকে দিয়েই হচ্ছে যে বানান, এবং আবাসনের দায়িত্ব তাদেরকে দিন যারা এই আইন ভঙ্গ করেছে। এখানে জিরো টলারেন্সের জায়গা থাকে না। পার্থদা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, সম্প্রতি একটা কালচার, বিশেষত বিধাননগরের ক্ষেত্রে আপনি যদি কামারহাটি দেখেন, তো কামারহাটির ক্ষেত্রেও এটা একটা নতুন কালচার। আমার এলাকাতেও আমি দেখেছি যে এই বাড়িকে পুনরায় বিভিন্ন কোম্পানির সাহায্যে জাগ মেশিন লাগিয়ে সোজা করা হচ্ছে। অর্থাৎ বাড়িগুলো হেলে পড়া বাড়ি, এখন ব্যাপার হচ্ছে যখন শহর কলকাতা একাধিক বাড়ি হেলে পড়বে, খুব স্বাভাবিকভাবে এই ধরনের ভিন রাজ্যের সংস্থাগুলো তারা দায়িত্ব নিয়ে বহু টাকার বিনিময়ে তারা বাড়ি সোজা করার কাজ করবেন। আমি আপনার মানে এক্সপার্টিস নলেজ থেকে জিজ্ঞেস করছি যে এটা কতটা বৈধ বা এর বিজ্ঞান ভিত্তিক যে জায়গাটা সেটা কতটা সঠিক, মানে এই পদক্ষেপে যদি মানুষ যান তাহলে এই বাড়ি লিফটিং করা এটা উচিত কিনা বা করা যায় কিনা আদতেও? হ্যাঁ, প্রথম দেবাশিস, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটা যায়। আধুনিক প্রযুক্তিতে এটা যায় এবং এটাকে আন্ডারপিনিং বলা হয়। এবং আমি আপনাকে এই কারণে বলছি, সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য, আপনার গাড়ি চলতে 4 চাকার একটা গাড়ি কোনো কারণে সামনের চাকাটা যদি লিক হয়ে যায়, তাহলে আপনি যেটা করেন, গাড়িটাকে ধার করিয়ে পেছনের ডিকি থেকে একটা জ্যাক, হাইড্রোলিক জ্যাক, সেটাকে বের করেন, গাড়িটাকে আস্তে করে সেই চাকাটাকে খোলেন, ওই জ্যাকের উপর বাকি গাড়িটাকে দাঁড় করিয়ে তারপরে আবার আপনি নতুন চাকা লাগিয়ে দেন। বাড়ির ক্ষেত্রেও কার্যত হচ্ছে যে এই পলিসি, এই প্রিন্সিপালটা নেওয়া হয়, কিন্তু বাড়িতে গাড়ি সারানোর ক্ষেত্রে এটা যত ইজি, আমি আপনাকে বললাম, এটা বাড়ি সারানোর ক্ষেত্রে তত ইজি না। বাড়ি সারানোর ক্ষেত্রে 2-3টে ইম্পর্টেন্ট ইস্যু লাগে। একটা হচ্ছে যে বাড়ির ফুটিংয়ের তলার মাটি, ভিতের তলার মাটি, তার চরিত্র আপনি যদি না জানেন, তাহলে বাড়িটাকে যদি তুলতে যান আনাড়ির মতো, তাহলে হচ্ছে বিপর্যয় চলে আসতে পারে, যেটা এই বাঘাযতীনের ক্ষেত্রে হয়েছিল। এক্স্যাক্টলি। দ্বিতীয় হচ্ছে যে এই ক্ষেত্রে কি করা হয়, আপনি এই বাড়ির ভিতটাকে চ্যাংদোলা করে তুলছেন জ্যাকটা দিয়ে, তুলে ভিতের তলার মাটিটাকে আপনি আর্টিফিশিয়ালি আবার গ্রাউট করছেন, স্ট্রেনথেনিং করছেন, করে আবার ওই ফুটিংটাকে ছেড়ে দিচ্ছেন শক্ত মাটিটার উপরে। এই মাটি শক্ত করতে আপনার 1 মাস লাগতে পারে, 1.5 মাস লাগতে পারে, কিন্তু যাতে বাড়িটা আর না হেলে পড়ে। আর আরেকটা কি করেন,
যে বাড়ির ভিত যদি কমজোরি হয় তাহলে সেই কমজোরি ভিতটাকে এইভাবে লিফট করে তুলে সেটা দৈর্ঘ্য প্রস্থে আরেকটু বাড়ান, যাতে হচ্ছে যে মাটির উপরে চাপ যেটা পড়ে বাড়ির থেকে সেটা খানিকটা কমে। এই তো দুটো পদ্ধতি। ফলে এই দুটো পদ্ধতি বিজ্ঞান মেনে, এবং যখন তোলা হবে এই তোলার হারটাও খুব ইম্পর্টেন্ট, যে কোন হারে আপনি বাড়িটাকে তোলার চেষ্টা করছেন। ফলে এটা দেশে বিদেশে বহু জায়গায় হয়, কিন্তু দক্ষ মেরামতি সংস্থার প্রয়োজন। ফলে আমাদের শহরে আনফর্চুনেটলি এতকাল ধরে কেন ছিল না, যে এখন আশা করি হবে, যে বাড়ি যদি হেলে এবং হেলার যদি প্রতিকারের উপায় থাকে প্রযুক্তি নির্ভর ওয়েতে, তাহলে সেই সংস্থাগুলোর একটা এনলিস্টমেন্ট হওয়া উচিত। অর্থাৎ এনলিস্টেড অর্গানাইজেশনস বা এনলিস্টেড কোম্পানিজ, they only will be entitled to go for this kind of repair. আদারওয়াইজ রামশ্যাম যদু মধু আনাড়িকে নিয়ে এসে যদি এই কাজ করতে যায় তাহলে হিতে বিপরীত হয়, বাড়ি বরং আরো খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। ফলে আমি শেষ করব এটাই, বাড়ি যদি এই পদ্ধতিতে সারাতে হয়, বাড়ির হেলা বা টিল্টিং, তাহলে জমির চরিত্র, মাটির চরিত্র, দুই হচ্ছে বাড়ির ভিতের যে এই মুহূর্তে তার ধারণ ক্ষমতা কি আছে, এবং বাড়ির ভীম কলামের কানেকশন তার সামর্থ্য কিরকম, বাড়ি যদি দেয়াল হয় মানে ম্যাসনরি স্ট্রাকচার হয় অর্থাৎ চুন সুরকির বাড়ি যদি হয়, তাহলে তার দেয়ালের শক্তি সামর্থ্য এই মুহূর্তে কতটা আছে, এইটা বুঝে আপনাকে বাড়ি তোলার ব্যবস্থা করতে হবে। মানে আবার বলছি, যে কোনো ভারী জিনিসকে তুলতে গেলে যে সতর্কতাগুলো লাগে, একটা আস্ত বাড়িকে যদি আপনি তুলতে যান বা তার একটা অংশ তুলতে যান, তাহলে আপনাকে তার চাইতে ঢের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা যদি না করেন তাহলে ঘোর বিপদ। না, কিন্তু ব্যাপার হচ্ছে যখন আপনারা স্কোয়ার ফিটে টাকা নেওয়ার কথা বলছেন, যখন আপনারা কাউন্সিলরদের এবং পুরসভার মেয়র বা পুরপ্রধানদের জড়িয়ে থাকবার কথা বলছেন, সম্ভাবনার কথা বলছেন, ঠিক সেই সময় এই ধরনের এনলিস্টেড কোম্পানির ক্ষেত্রেও কতটা এলিজিবিলিটি তাদের রয়েছে, কতটা পোটেনশিয়াল সেই সমস্ত কোম্পানি রয়েছে, সেগুলো বিচার করে একটা প্রপার একটা এনলিস্টমেন্ট হবে, এটাই বা আমরা ভাবছি কি করে। আমি সুমনদার কাছে চলে আসবো। সুমনদা, এই যে জায়গাটা, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলরদের কোনো দোষ নেই এরকম একটা বলবার চেষ্টা কিন্তু মেয়র সাহেব বারবার করে করছেন, এবং এক্ষেত্রে কুণাল ঘোষ বলছেন যে রাজনৈতিক কোনো অব্লিগেশন নেই এই ক্ষেত্রে। হতে পারে এটা কখনো, কিন্তু আপনারা আবার অন্যদিকে কাটমানির কথা বলছেন। না, দেখুন, এই বিষয়ে আলোচনা করার জন্য তো দুজন দক্ষ লোক রয়েছে, একজন পৌরপিতা রয়েছেন এবং একজন আর্কিটেক্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের প্যানেলে। কিন্তু আরো একটা দিক আছে, অনেক বড় দক্ষ লোক এখানে বলে গেছে আর কি, এটা নিয়ে কুণাল ঘোষ অনেক বড় দক্ষ। আর আরো একটা, মানে ব্ল্যাক হোল থেকে শুরু করে গ্যালাক্সি অবধি সব ওটা আপনাকে ডাইরেক্ট অ্যাটাক করছে, কিছু বলছেন না কেন? কাউন্সিলররা বড় লোক হয়ে যাচ্ছে। না না না, স্পেসিফিক ওয়ার্ড বলে নাকি? ও কুণাল ঘোষ একটা এমন, আমি বলছি শুনুন, কুণাল ঘোষ তার মানে যে উকিল ছিল, সে উকিলকে অন্য কলকাতা পুরসভার বাসিন্দা ছিল না, তাকে কলকাতা পুরসভায় নিয়ে এসে ফিস দেবে না বলে তাকে কাউন্সিলর করে দিয়েছে। আমি তো এই অভিযোগ সরাসরি করছি। সুমনদা। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, আমরা আরো একটা দিক নিয়ে আলোচনা করিনি, মানে এখানে পার্থদাও রয়েছেন, সজলও আছেন, নুনিয়ে দেববাবু রয়েছেন। সমস্যাটা এই যে ইললিগাল কনস্ট্রাকশন, সঠিকভাবে সয়েল টেস্ট হচ্ছে কিনা, আইনিভাবে আপনি সব কাগজ দেখলেন, তা সত্ত্বেও আপনার বাড়ি বিপদে পড়লো, আপনার বাড়ি হেলে গেল, আপনার বাড়ি ভেঙে পড়লো, দেখা গেল সঠিক রেশিওতে মাল মশলা মেশানো হয়নি, সঠিক কোয়ালিটির রড ইউজ করা হয়নি, এগুলো প্রমোটাররা করছে কেন? এইগুলো প্রমোটাররা একটা কারণেই করছে, তাদের উপরে নিদারুণ অর্থনৈতিক প্রেশার আজকে শাসক দল তৃণমূল কংগ্রেস দিচ্ছে, পয়সার জন্যে, ভাগের জন্য। একটু আগে ও 100 টাকা স্কোয়ার ফিট নিয়ে হাসছিল না, সত্যি 100 টাকা স্কোয়ার ফিটটা আমি একটা উদাহরণস্বরূপ বলেছি। কেন আজকে বলা হচ্ছে ছেলের কোনো কাজ নেই, পাড়ার সিন্ডিকেটে জয়েন করতে বল? তার মানে কি, যত সিন্ডিকেটের সদস্য সংখ্যা বাড়বে তত প্রমোটারদের উপরে চাপ পড়বে। এটা কি 141 নম্বর ওয়ার্ড আর 45 নম্বর ওয়ার্ডের বাইরে? এটা বলে নিন, তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে। না, আমি যেটা বলছি তার থেকে আপনি পুরোটা বুঝে নিতে, তাহলে যারা শুনছেন তাদের বুঝতে সুবিধা হবে। যত সিন্ডিকেটের সদস্য সংখ্যা বাড়বে তত প্রমোটারদের উপরে চাপ পড়বে। একটা প্রমোটার একটা ফ্ল্যাট বিক্রি করে যদি 5 লক্ষ টাকা আগে রোজগার করত, সেই রোজগারটা হয়তো নেমে 3 লক্ষ টাকা এসে গেছে। তা 2 লক্ষ টাকা কি সেই প্রমোটার বা সেই ঠিকাদার নিজের পকেট থেকে দেবে? সে তো কম্প্রোমাইজ করবে, মেটেরিয়ালের সঙ্গে কম্প্রোমাইজ করবে। তোমাকে একটা কথা বলছি, পাড়ার ছেলে যদি সিন্ডিকেট করে ইট বালি সিমেন্ট সাপ্লাই করে, তাহলে বাড়ির ক্ষতি হওয়ার কোনো কারণ নেই।
পাড়ার ছেলেরা যদি সিন্ডিকেট করে টিম বানিয়ে, সিন্ডিকেট শব্দটা খুব খারাপ শুনতে লাগে আসলে, সিন্ডিকেট ওই যে বললো না 144-এর ও বাইরে কিনা এই বাইরে কিনা, আরে বললাম কিছু প্রজাতি চুপ থাকা ভালো। আমি আবারও বলছি, পাড়ার ছেলেরা যদি সিন্ডিকেট করে ইট বালি সিমেন্ট যদি সাপ্লাই করে তাহলে কোনো দোষের নেই। যদি 1 নম্বর ইট দিচ্ছি বলে যদি 5 নম্বর ইটটা জোর করে প্রমোটারকে নিতে বাধ্য করে এবং যদি 1 নম্বর ইটের বিল করে, তখনই বাদে গোল। স্টোন চিপের এক একটা বিভিন্ন সাইজ আছে, মাপ আছে, বালির একটা মাপ আছে, আপনি বলছেন কিছু দিচ্ছেন কিছু, এই যদি করতে থাকেন তাহলে হচ্ছে গন্ডগোল। তাহলে সিন্ডিকেট আর ইমারতি দ্রব্যের ব্যবসার মধ্যে তো কোনো অপরাধ নেই। আপনার বহু লোকের বাপ ঠাকুরদা ছিল যারা ইমারতি দ্রব্যের ব্যবসা করতো, হ্যাঁ বিল্ডার্সের ব্যবসা করতো। এখন যদি সেই ছেলেগুলো যদি 4টে ছেলে মিলে তারা যদি পাড়ার মধ্যে এই কাজটা করে, হ্যাঁ হয়তো তারা তৃণমূল করে, কিন্তু তৃণমূল করার জন্য যদি তারা চুরিটা করতে শুরু করছে, এইটাই হচ্ছে সর্বনাশ। না এইটা ওরা বুঝবে না। এটা উনি হয়তো চুরির ভাগ পান না, আমার যেটা মনে হচ্ছে তাহলে বুঝতো। সজল আরেকটা দিক বললো না যে একটা সময় শোনা যেত যে প্রমোটার ইল্লিগাল ফ্লোর কনস্ট্রাকশন করবে, তার জন্য লোকাল শাসক দল এবং পৌরপিতাকে পয়সা দিতে হবে। এখন কলকাতা শহরে পুলিশের সঙ্গে যোগসাজশে লিগাল বাড়িতেও পয়সা দিতে হবে। আমি একটা কনক্লুশন টানবো, আমরা আমরা বাম জামানা সিপিএম এর যত বিরুদ্ধাচরণ করেছি, তৃণমূলের এখনো অতটা করে ওঠা হয়নি। আমি আপনাকে বলছি শুনুন, বাম আমলেও আমরা অনেককে দেখেছি, অনেক কাউন্সিলর দেখেছি, তৃণমূল দলেও দেখেছি, কংগ্রেস দলে সুশীল পাল, হ্যাঁ অনিল বিশ্বাস চেয়ারম্যান হয়েছিলেন, আরো অনেক। হ্যাঁ ধরুন আমার বাবা 85 সালের কাউন্সিলর, তাদের একটা বড় টিমকে ধরুন তাপস রায়, পরেশ পাল, সঞ্জয় বক্সি, এই শোভনদেব চট্টোপাধ্যায়, এখন একটু বিগড়ে গেছে, হ্যাঁ এই পুরো যে সেকশনটাকে দেখেছিলাম, তাদেরকে কিন্তু মানুষ এইভাবে ঘৃণা করতো না সেই সময় কাউন্সিলরদের, তাদের একটা সম্মান আলাদা একটা। আমরা আমার বাবার সময় শুনেছি মুকুর সর্বাধিকারী, আমার বাবার মাস্টার মশাই বামপন্থী কাউন্সিলর, তাকে তার নামে এখনো মানুষ তাকে শ্রদ্ধা করে, যারা তাকে জানতো চিনত। মুশকিলটা হচ্ছে এখন কাউন্সিলর নিজেকে বলতেও খারাপ লাগে, মানে কাউন্সিলর মানে একটা সরকারি রেজিস্টার তোলাবাজ। আমি নিজে একজন অস্বীকার করবে না, কিন্তু তার আগে আমি দেখাবো কামারহাটিতে যে বাড়ি ভেঙে পড়েছিল, তারপর প্রতিক্রিয়া দিচ্ছেন মিডিয়ার সামনে ওই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। কি বলেছিলেন শুনুন। বিল্ডিং সোজা করা, সোজা বেকাকে সোজা করার জন্য এসছে, তো এই কোন টেকনোলজিতে কারা, কোন কোম্পানি, এই সোজা করতে গিয়ে কত বড় বেকা হবে, কোন একটা দুর্ঘটনা ঘটবে, এর দায় হচ্ছে যারা করছে তার। আমরা তাকে নোটিশ দেবো, নোটিশ দিলে পরে তারা আসছে না, আবার নোটিশ দেওয়ার পর যারা আসছে তাদেরকে যে অর্ডারটা দেওয়া হয় সেই অর্ডারটা তারা ইমপ্লিমেন্ট করছে না, মানে গায়ের জড়ি আমরা যা খুশি তাই করি। মানুষ গরিব মানুষ, তারা ছোটো ছোটো বাড়ি ছিল, তার পাশে একটা বিশাল বাড়ি হয়ে যাচ্ছে, সেই ছোট বাড়িগুলো নীরব কী করবে, কোনো স্যাংশন ছাড়া উঠে আছে। স্যাংশন হলে তো একটা সুবিধা ছিল যে আমার এখানে বাড়ি হচ্ছে, আর আমার কাছে যদি স্যাংশনের কেউ না এসে থাকে পরে পৌরসভায়, তাহলে সারা কামারহাটির কোথায় বাড়ি হচ্ছে আমি কী করে খবর পাবো? স্যাংশন হলের পরে তো আমার যে ওই স্যাংশন হয়েছে ওখানে আমাদের দেখভাল করা শুরু হয়েছে, তো এইটা চলছে, তবে এটা যে কোনো পারগানেই আমরা বন্ধ করব। এটা আপনারাও দেখেছেন যে আপনার বাড়িতে সামান্য যদি এক্সটেনশন হয়, সেই ক্ষেত্রে কি পুরসভার মানুষ এসে আপনাকে নক করে? যদিও সজলদা রাত্রেবেলা আমাকে গিয়ে বাড়িতে দেওয়ালে পেরেক ঠোকার কথা বলেছেন, আমি সেটা বলছি না। আমি ঠুকে দেখতে পারি কি হয়, কিন্তু আপনারা বাড়ি এক্সটেনশন করুন বা সামান্য কাজ করতে গেলেই পুরসভা থেকে লোক চলে আসে, তাহলে ক্ষেত্রে গোপাল শাহ কি করে বলছেন যে তার নলেজে নেই? তার মানে এই যে আমি একটু বিরতি নিই দাদা, একটা বিরতি নিয়ে আমি দ্রুত ফিরবো, দেবব্রত দার থেকে নিয়ে আমি পার্থদার কাছে যাবো, তারপর সলদার কাছে আসবো। প্লিজ, আমি এই যে বলছে যে পুরসভার কাছে তার জ্ঞাতার্থে কিছু নেই, পুরোটাই অজানা, তাহলে এই বাড়িগুলোকে কন্ট্রোল কি করে করবে? তার মানে প্রত্যেক তৃণমূল, আমি সেটা শোভনদেব চট্টোপাধ্যায় বলি, কুণাল ঘোষ বলি, আমি ফিরহাদ হাকিম বলি এবং এই গোপাল শাহ বলি, সবাই কিন্তু প্রত্যেকে তৃণমূল রাজনৈতিকভাবে তৃণমূল দল করেন, একজনও এখনো পর্যন্ত দায়িত্ব নিজের কাঁধে নেননি, একজনও দায়িত্ব নিজের কাছে নেননি। তাহলে বুঝতে হবে সিভিক সোসাইটিকে যে প্রশাসন আপনার দায়িত্ব নিচ্ছে না,
কেন নিচ্ছে না দেবব্রত বলবেন, দেবব্রত রায় বলবেন। যারা বাড়ি কিনেছেন বা ফ্ল্যাটে থাকেন তারা জানেন যে তাদের প্রত্যেক বাড়িতে একটা ট্যাক্স দিতে হয়, যারা পুরো এলাকায় থাকেন বা কর্পোরেশনে। আপনারা এটাও জানেন যে যারা মিউটেশন করেছেন সেই ক্ষেত্রেও পুরসভাকে একটা বড় অঙ্কের দায়িত্ব দিতে হয়। কিন্তু এটাও আপনার কাছে আজ হয়তো এই অনুষ্ঠানের পর পরিষ্কার হবে যে এর দায়িত্ব কনসার্নিং ডিপার্টমেন্ট তারা কেউ নেবে না, প্রশাসন নেবে না। দেবব্রত তো এরকম ভাবে আপনি কিছুক্ষণ আগে লাইভে বলেছেন যে সিভিক সোসাইটির দায়িত্ব তারা বুঝে নেবে, তারা বুঝে নেই কেন? দেখুন, মমতা ব্যানার্জি নিজে ব্যাপারটা নিয়ে কিছুটা জায়গায় বিরক্তি প্রকাশ করেছেন, আর অস্বীকার করার জায়গা নেই। বলছি, উনি বলেছেন না, বলছি আপনারা জেনে থাকবেন, উনি বলেছেন প্রায় 20 থেকে 25% যদি এক্সট্রা কেউ করে নিজেদের থাকার জন্য কিংবা ঠাকুরঘর, রান্নাঘর ইত্যাদি করার জন্য, তার অনুমতির বিশেষ দরকার নেই। উনি নিজে এটা বলেছেন। তারপরে যদি কেউ উপযাজক হয়ে কোথাও পয়সা দেয় তাদের দায়িত্ব দেবে, সেখানে কোনো বলার নেই। আর এটা এমনভাবে দেখানো হচ্ছে যে এই 144টা ওয়ার্ডের মধ্যে 4-5টা ওয়ার্ড যার বিরোধী বাদ দিয়ে বাকি সব কটাই একদম যেন খুব দুর্নীতিতে অভিযুক্ত, বাকিগুলো সব একদম ডিটারজেন্টে ধোয়া, মানে তারা কিছু দায়িত্ব নেই। আর এখানেই অভিযোগ করছে পুরোহিতরা খুব ধনী হয়ে যাচ্ছেন, সেগুলো তারা কি ধনী হচ্ছেন না? এটাও একটা প্রশ্নের জায়গা। না, পার্থদাই বলছিলেন যে ভূমিকম্প হলে বাড়িগুলোর মেরুদণ্ড সোজা থাকবে না। আমার কথা হচ্ছে কাউন্সিলরদের মেরুদণ্ড সোজা হচ্ছে, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। সরাসরি পুরসভার সঙ্গে কর্পোরেশনের জড়িত সজলদা, উনিও জানেন যে কাউন্সিলরের আজকে বাড়ি গাড়ি এবং এক একজন গাড়ি চড়েন তার দাম 30 লক্ষ টাকার উপরে। আমি একটা কথা বলছি, আমি আপনার কথা না, আমার কথা হচ্ছে তাদের বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। অ্যাস্টন মার্টিনের দাম 6 কোটি টাকা। হ্যাঁ, ডেফিনেটলি বলুন, 30 লাখ টাকার গাড়ি আবার বলছেন। না, আমি মিনিমাম বলছি, মিনিমাম যে কোনো কাউন্সিলর 30 লাখ টাকার গাড়ি কাউন্সিলরের ওই যারা বলে ঘুটন্তি মমতাদির ভাষায় আছে আর কি, বউয়ের পরে যারা আছে তারা চড়ে। আমি ওগুলো নিয়ে যাচ্ছি না, আমি আপনাকে বলছি শুনুন, উনি কি বললেন, বলেছে মমতাদি বলেছে 20-25% যদি বাড়তি হয়ে যায়। আচ্ছা বলুন তো, একটা বাড়ির মিনিমাম একটা সাধারণ 3 তলা 4 তলা বাড়ির 10,000 স্কোয়ার ফুট তো হয়, 10,000 স্কোয়ার ফুটের ইনফ্রাস্ট্রাকচার হয়। তো 10,000 স্কোয়ার ফুটের 20% মানে কত? ব্যক্তিগত বলা হয়েছে, ব্যক্তিগত। আরে ভাই, আমি ব্যক্তিগত কারণেই থাকবো। আমি 10,000 স্কোয়ার ফুটের মধ্যে আমি ব্যক্তিগত থাকবো, তার 20% কত হয়? 25ও ধরলাম না, লজ্জা পাবে। 10,000-এর 20% কত হয়? 2,000 স্কোয়ার ফিট। আরে মুখ্যমন্ত্রী তো, আচ্ছা আমি জানতাম না, গোপনে গোপনে উনি আইন, MA, LLB, হ্যাঁ M.Com, B.Com কি কম বেশি আমি জানি না, সেগুলো পাস করেছেন, ইঞ্জিনিয়ারিংটাও করে ফেলেছেন, আমি জানতাম না, সেটা ওর থেকে জানলাম, তার জন্য ওকে ধন্যবাদ। যে 25% বাড়তি, আরে 20% বাড়তি মানে আপনার 2,000 স্কোয়ার ফিট বাড়তি হয়ে যায়। আপনাকে আগে দেখতে হবে বাড়িটার লোড বিয়ারিং ক্যাপাসিটি কতটা আছে। আপনি 20% বাড়তি করে দাও, আরে এর বাপের জমিদার মানে যাকে খুশি ফাঁসি আমি চড়িয়েই দিতাম, এরকম ধরনের কথা। এটা হয় না, এটা সাইন্টিফিক ব্যাপার, এটা আপনারা তৃণমূল বুঝবেন না। আমি আপনাকে বলছি যে এই যে গোপাল বড় সুবোধ বালক, ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু সব গোপাল যে সুবোধ নয়, এটা এখানে থেকে জানতে পারলাম আজকে। বলছে আমরা কিছুই জানতাম না, এই মমতা ব্যানার্জির এই মতন। পার্থর ঘরে যখন অর্পিতা বেরোলো, বলছে আমি তো জানতাম না। বালুর ঘরে চাল, বলছে জানতাম না। কেষ্টর ঘরে গরু, জানতাম না। পেছন থেকে কে নিজের ঘরে ধাক্কা মারলো, বলছে সেটাও জানতাম না। আরে এটার জন্য নিজস্ব ডিপার্টমেন্ট আছে। বলছে শুনুন কিরা মূর্খের মতো কথা, বলছে যে এই বাড়িটা, যে বাড়িগুলো রেজিস্টার্ড, যে বাড়িগুলো অথরাইজ, সেগুলোর ওপর সেন দৃষ্টি, শকুনের দৃষ্টি, আর বাকিগুলো ওরা দেখতেই পায় না, ইনভিজিবল। আমি আপনাকে বলছি, উনি বললেন না যে বিরোধী ওয়ার্ডে হয় না, হ্যাঁ হচ্ছে তো বিরোধী ওয়ার্ডে, বিরোধী ওয়ার্ডে হচ্ছে। এই যে কি হাতি না গাদা বাড়ি, কি বাড়ি জানো, হাতিবাড়ি, হাতিবাড়িটা যে ওয়ার্ডে হচ্ছে, সেই ওয়ার্ডে একজন বাম কাউন্সিলর। এরা আসলে বললাম যতক্ষণ মুখ বন্ধ ততক্ষণ ভালো, যতক্ষণ কথা বলবে ততক্ষণ বেইজ্জত হবে। এইটা হচ্ছে যে ওইখানকার বাম কাউন্সিলর, CPIM এর কাউন্সিলর, নন্দিতাদি ওখানকার কাউন্সিলর, ওখানে পাশের ওয়ার্ডের আরো 2টো ওয়ার্ড ডিঙিয়ে আসা আরেক কাউন্সিলর, যিনি মোট ভোটের থেকে বেশি ভোটে যেতে হয় এমন একজন কাউন্সিলর, তিনি এসে নিজে খোদ বাড়িটা বানাচ্ছেন। কাউন্সিলর বেচারা কি করবে? আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, এই যে কাউন্সিলরের দায়বদ্ধতা যেটা সলদা বলছেন, পাশাপাশি এই যে হাওড়াতে যে বাড়ি ভেঙে পড়েছে শরৎ চ্যাটার্জি রোডে, এবং পাশাপাশি বালি পুরসভা আমার হেলে পড়েছে, তো এই জায়গাগুলোর ক্ষেত্রে এই পুরসভায় তো দীর্ঘদিন ধরে ভোটই হয় না, ভোটই হয় না। আমার কথা হচ্ছে এই পুরসভাগুলোতে ভোট হয় না, জনপ্রতিনিধি নেই, এবং দীর্ঘদিন ধরে একটা হ্যাঙ্গিং অবস্থায় পুরসভাগুলো পড়ে রয়েছে। সেখানেই ধরে মানুষ কার কাছে যাবে তাহলে অভিযোগ জানানোর জন্য? ঠিকই,
সবে আজকের আপনার অনুষ্ঠান শেষ করছেন, আমার ইচ্ছে ছিল না, তাও নেতাজির জন্মদিন বলে এই উদাহরণটা আমাকে আনতে হচ্ছে। যে আজ আলোচনা সজল করছিলেন, সুমন বাবুরাও করছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি সারাতে গিয়ে সেখানে হচ্ছে যে সিন্ডিকেটরা তারা গিয়ে বলেছেন যে বোসদা বাড়ি আছেন কিনা তাকে দেখা করতে বলুন। এটা যদি একটা শহরের খণ্ডচিত্র হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা ঠিক কোন পরিবেশে বাস করছি, নির্মাণ ক্ষেত্রের অবস্থাটা কি। এবং এখানে ওই যে আপনি বলছেন না, খুবই মহার্ঘ প্রশ্ন যে ইলেকশন হয় কি হয় না বালি পুরসভায় বা হাওড়া পুরসভায়। আরে আপনার ইলেকশন হওয়া পুরসভা কলকাতা পুরসভা, তার হাল নিয়ে আপনি সন্ধ্যাবেলা 1.5 ঘন্টা আলোচনা করছেন। আর যেগুলো হয় না সেগুলো যে আরো খারাপ অবস্থা হবে এটা তো চোখে আঙুল দিয়ে এমনি দেখিয়ে দিতে পারে লোকে। ফলে এটা আলোচনার বিষয় নয়। ফলে ইলেক্টেড না সিলেক্টেড বা ইলেকশন হয়েছে কি হয়নি কোনো কিছুর ধারপাশ দিয়ে নয়, বিরোধী শূন্য পৌরসভা যদি হয় তাহলে এই জিনিস আমি বলবো হতে থাকবে। এবং এটা মারাত্মক। এবং আমি কামারহাটির পুরপ্রধান যে কথাটা বললেন অত্যন্ত দামি কথা, আমি সজলের সাথে এখানে কিঞ্চিত দ্বিমত পোষণ করি যে এত বড় সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে তারা কিচ্ছু জানতেন না, তারা কিচ্ছু জানতেন না, অথচ প্রত্যেকটা বাড়ির কানেকশন, জল, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ, প্রত্যেকটা বাড়িতে পুরো পরিষেবা পৌঁছাচ্ছে। এবং জানতেন না বলেই তো বিপদ, যে পুরসভা জানেন না সেখানে হাজার হাজার বাড়ি হচ্ছে, পুরসভা জানেন না সেই বাড়ি কোন মশলা দিয়ে হয়েছে, আবার পুরসভা জানেন না সেই বাড়ি তুলতে গিয়ে কোন সংস্থাকে নিয়ে আসা হচ্ছে। এতগুলো জানেন না আমি পার্থদা আপনাকে সমৃদ্ধ করি। এই যে একটু আগে আপনি সিসির কথা বলেছিলেন, এই কলকাতা পুরসভা বলে দিয়েছিল সিসি বাধ্যতামূলক নয়। এখন সুপ্রিম কোর্ট চাপ দিতে তারা এখন সিসির কথা বলছে। মানে কি আপনি বেআইনি বাড়ির পরে, আপনার আইনি বাড়ির পরে যত খুশি বেআইনি করে দিন, আর আপনাকে তার জন্য রেগুলারাইজেশনের পয়সাটাও দিতে হবে না, কারণ সিসিটাই বাধ্যতামূলক। একদম ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সংশয় আর সন্দেহে আজকের অনুষ্ঠান শেষ করছি। যদি এভাবেই ঘুঘুর বাসা চলতে থাকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন আগে বলেছিলেন যে শিক্ষা দপ্তর, আমি জানি এটা ঘুঘুর বাসা, আর তারপর সময়ান্তে আমরা জানি যে শিক্ষা দপ্তর থেকে কি কি দুর্নীতির অভিযোগ এবং কি কি ঘটনা আজও কোর্টে চক্কর কাটছে। আমি জানি না সলিউশন, এর সমাধান কবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে অন্তত পক্ষে আপনাদেরকে বলবো যে আপনারা যে অঞ্চলে রয়েছেন, যে বাড়িতে রয়েছেন, নিরাপদে থাকবার চেষ্টা করুন। সামান্য ত্রুটি, আমি জানি না সেটা করবেন কিনা, কিন্তু সামান্য ত্রুটি বিচ্যুতি হলে আপনারা কনসার্নিং ডিপার্টমেন্ট যারা রয়েছেন তাদেরকে জানান, পুরসভার অবগত করুন, যাতে অন্তত পক্ষে বাড়ি ভেঙে মৃত্যু শহর কলকাতা এবং উপকণ্ঠে না হয়। এই ব্যাপারে সতর্ক থাকুন। আজকে এখানেই শেষ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাবো।